সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1305তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার ছেলে মোহাম্মদ মাহির হোসেনের জীবনের কলিজা কাঁপানো চরম ভয়ঙ্কর রকম ভালোবাসা মুখর এক ভৌতিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল পরীর 9 বোনকে বিয়ে করে এক পাহাড়ি তান্ত্রিক। পরীর 9 বোনকে বিয়ে করে এক পাহাড়ি তান্ত্রিক। এই গল্পটা যদিও রাজধানী ঢাকার ছেলে মাহিরের জীবনের হয়ে থাকে, তবে গল্পের বেশিরভাগ সময় জুড়ে আছে বান্দরবানের পাহাড়ি জীবন, পাহাড়ি মানুষ এবং পাহাড়ি বিভিন্ন ধরনের জীবনযাত্রা নিয়ে কথা। চমৎকার সুন্দর, আমি নিশ্চিত করে বলি যে চমৎকার সুন্দর ভালো লাগার মতো পরীকে নিয়ে এক বাস্তব জীবন কাহিনী। আমি সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত রাজধানী ঢাকার ছেলে সম্ভ্রান্ত পরিবারের সন্তান মাহিরের জীবনের এই বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে মাহিরকে আপনার মতো করে ভালোবাসা নিয়ে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মাহির উদ্দিন, আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার বড় 2টা ভাই আর বড় 2টা বোন। আমরা টোটাল 3 ভাই 2 বোন। আমাদের পরিবারটা রাজধানী ঢাকার বুকে এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশে একজন সরকারি ডাক্তার। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি ন্যায় নীতি পরায়ণ আমার বাবা ডাক্তারি পেশার সাথে জড়িত। সকালবেলা খুব সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম শেষ করে নাস্তা করে আমার আব্বা কাজের উদ্দেশ্যে চলে যেত, মানে চেম্বারে চলে যেত। আমাদেরকে খুব ভদ্রভাবে আমার আব্বা জীবনযাপন করায়। পরিবারের সবার ছোট ছেলে ছিলাম আমি, যার জন্য বাবা মা দাদি সবাই আমাকে অনেক বেশি ভালোবাসতো। তাদের ভালোবাসায় আমার শৈশবের দিনগুলো আস্তে আস্তে করে বড় হতে থাকে। আমিও আমার বাবার মতোই মেধাবী ছিলাম। আমার বাবা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতো। আমার বাকি ভাই বোনগুলোর সবার ছোট হওয়ার কারণে আব্বা আমাকে একটু অন্যভাবে ভালোবাসতো। এমন করতে করতে আমি মোটামুটি বড় হই। আমার জীবনে কখনো প্রেম ভালোবাসা আসেনি। আমি আমার স্কুল জীবন, কলেজ জীবন এবং ইউনিভার্সিটি জীবনে পদার্পণ করি। কাউকে ভালো লাগেনি, ভালোবাসা নিয়ে কোনো কথাও হয়নি। আমি কেমন জানি একটু গম্ভীর প্রকৃতির ছেলে ছিলাম। নীরবতা আমাকে খুব কাছে টানতো। আমি প্রতি বৎসরে অন্তত 2 থেকে 3 বার হলেও কোথাও না কোথাও ঘুরতে যেতাম। প্রকৃতপক্ষে আমি একজন ভ্রমণ প্রিয়াসী ছেলে ছিলাম। ভ্রমণ করতে আমার প্রচণ্ড রকমের ভালো লাগতো। এই নিয়ে আমার মা খুব ভয়ে থাকতো। এরকমও হতো স্কুল জীবনে পড়া অবস্থায় আমি আমার বন্ধু বান্ধব নিয়ে দূর পাহাড়ের বুকে হারিয়ে যেতাম। 2 দিন 3 দিনের জন্য পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখতাম না। এই নিয়ে আমার মা বাবা সবসময় আমাকে নিয়ে খুব টেনশন করতো, আমাকে নিয়ে খুব ভয় পেত। আর আমাকে নিয়ে এত টেনশন আর ভয় পাওয়ার অনেক বড় একটা কারণ রয়েছে, আমি সেটা বলি। আমার আব্বা যেখানে বাড়িটা বানিয়েছে, যেটার মধ্যে আমরা থাকি, আমরা পরিবারের সবাই মিলে থাকি, ওই বাড়িটা হচ্ছে রাজধানী ঢাকার উত্তরের একটা জায়গা। ওই জায়গায় আমার আব্বা জায়গাটা কিনে এবং জায়গাটা কেনার পরে আমার আব্বা ওখানে বাড়ি নির্মাণ করে। জায়গার যিনি মালিক ছিলেন তিনি কোনোভাবে তার ওই জায়গাটা বিক্রি করতে পারতেছিলেন না। জায়গাটা ছিল একটা ডোবার মতো ছিল, কর্দমা ছিল এবং ওই জায়গাটার আশেপাশে প্রতিটা জায়গায় বড় বড় বিল্ডিং হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা বিক্রি করতে পারছে না। এবং তিনি খুবই কম টাকায় জায়গাটা বিক্রি করতে চায়। আমার আব্বার কাছে তখন প্রস্তাব আসার পরে আমার আব্বা তখন চিন্তা করলো যে জায়গাটা আমার আব্বা কিনবে। এবং যিনি জায়গার মালিক ওনার সাথে কথাবার্তা বললো। হওয়ার পরে আমার আব্বা তখন বাসায় এসে আমার মাকে বলতেছে যে আমি খুবই অবাক হয়ে গেলাম, এই উত্তরের মতো একটা জায়গার ভিতরে এই জায়গাটা একেবারে পানির দাম আমি পেয়ে গেলাম। যিনি জায়গাটা বিক্রি করবে ওনাকে আমি অলরেডি অ্যাডভান্স করে আসছি। তিনি আমাকে বলছে কালকে দলিলে যাবে, এবং এত কম দামে এই জায়গাটা হওয়ার কারণটা আমি বুঝতে পারছি না। আমার আম্মা বলে খোঁজখবর নিয়ে দেখেন হয়তো কাগজপত্রে কোনো ঝামেলা আছে। আমার আব্বা বলে আমি একজন সরকারি ডাক্তার মানুষ, অশিক্ষিত তো না, আমি সব কিছু দেখেছি, তার কাগজপত্রে কোনো ভুল ত্রুটি নেই, কাগজপত্র সম্পূর্ণরূপে ঠিক আছে, তবে এর পরেও কেন জায়গাটা তো কম দামে বিক্রি করে। তবে আমার বাবা বলে আমি জায়গাটা নিয়ে যখন জায়গার পাশে গিয়ে কথা বলতেছি, আমার বাবা যাওয়ার সময় রিক্সা দিয়ে গেল, এবং রিক্সা দিয়ে আসার সময় ওই রিক্সার ড্রাইভার নাকি ওই যিনি জায়গা বিক্রি করবে ওনার সামনে বলতেছে জায়গাটা কিনতে সাবধান। যখন বলছে যিনি জায়গার মালিক তিনি তখন ওই রিক্সার ড্রাইভারকে ধমক দিল, এই তুই এত কথা বলিস কেন। এবং ধমক দেওয়ার পরে রিক্সার ড্রাইভার তখন চুপ হয়ে গেল।
আমার আম্মা তখন বলল যে মানে আমার আব্বা তখন আমার আম্মাকে বলল যে তাহলে কি হচ্ছিল, রিক্সা ড্রাইভার কি বলতে চাচ্ছিল। বাবা মা তখন এরকম কথাবার্তা বলতেছে, আমি তখন সোফার মধ্যে বসে আছি। আমি সবসময় আমার আব্বা আম্মার কথা, যারা কথা বললে পার্সোনাল কোনো কথা বললে আমি বসে থাকতাম, কারণ আমি ছিলাম আমার ভাই বোনদের মধ্যে সবচেয়ে ছোট এবং বেশি সময় ধরে মানে বেশি বয়স পর্যন্ত আমার আব্বা আম্মার সাথে আমি ঘুমাইছি। এখনও আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, এই পর্যন্ত আমি সময় পাইলে আমার আব্বা আম্মার সাথে গিয়ে ঘুমাই। বাবা মায়ের মাঝখানে ঘুমোতে আমার ভীষণ ভীষণ রকমের ভালো লাগে। তো এরকম করে কথোপকথন হওয়ার পরে আমার বাবা তখন কী করলো, আপনার উঠে চলে গেছে। মা তখন এই বিষয়টা নিয়ে খুব টেনশন করতেছে। আমি তখন মায়েরে বললাম যে মা, আমার মনে হয় জায়গাটা নিয়ে কোনো ঝামেলা আছে। আব্বা সম্ভবত কাগজপত্র ওভাবে দেখে নেয়, আব্বা যদি টাকা দিয়ে দেয় আমার মনে হয় পরে আমার আব্বা বিপদে পড়তে পারে। আমার মা তখন বলে না, বিপদে পড়ার তো কথা না, মানে বিপদে পড়ার তো কথা না। তার কারণ হচ্ছে তোর বাবা যে কাজ করবে এটা একেবারে নিখুঁতভাবে ভেবে চিনতে তোর আব্বা কাজ করে। আমি তোর আব্বার সাথে আছি, আমি তো কখনো তোর আব্বাকে এরকম দেখি নাই। কিন্তু কেন রিক্সা ড্রাইভার কিছু বলতে যাওয়ার পরে বাড়িওয়ালা মানে জায়গার যিনি মালিক তিনি কেন রিক্সা ড্রাইভারের মুখ থামিয়ে দিল, এই বিষয়টা আমি ঠিক বুঝতে পারছি না। আমি তখন বললাম যে মা, এটা নিয়ে তুমি যেমন টেনশন করতেছো, তোমার যেমন চিন্তা হচ্ছে ঠিক তেমনি আমারও চিন্তা হচ্ছে যে কেন এটা এরকম হলো। আমার মা বলে আচ্ছা তুই কি একটা কাজ করবি? আমি বললাম কি? মা বলে কালকে যখন তুই ভার্সিটিতে যাবি, যাওয়ার পরে মানে আমি তখন কলেজে পড়তাম, যে কালকে যখন তুই কলেজে যাবি এবং যাওয়ার পরে তুই ওই জায়গাটা দেখে যাবি এবং কেন জায়গাটা নিয়ে রিক্সা ড্রাইভার কী বলতে যাচ্ছিল জায়গাটার বিষয়ে আশেপাশে মানুষের সাথে কথা বলবি, জায়গাটা নিয়ে কোনো মার্ডার আছে কিনা বা এইটার মধ্যে কাগজপত্রে কোনো ঝামেলা আছে কিনা, এই জিনিসগুলো তুই দেখবি। আমি তখন আমার মাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সকালে যাওয়ার সময় এটা দেখব। দেন এরপরে আমি আমার মা আমাকে তখন যাইতে বলল এবং জায়গা লোকেশনটা দিয়ে দিল যে জায়গাটা ওইখানে উত্তরার দিকে। আমরাও তখন উত্তরের দিকে থাকতাম, কিন্তু ভাড়া থাকতাম, ওই সময়টাতে আমরা ভাড়া থাকি। দেন এবার আমার মা তখন আমার আব্বাকে নিয়ে ওই দিকে মানে আমি তখন আমার আব্বার ওই জায়গার ওই দিকে গেলাম এবং যাওয়ার পরে দেখলাম যে জায়গাটা মোটামুটি ভালো একটা জায়গা, মানে একেবারে মেন রোডের মানে আপনার পাকা রোডের পাশেই জায়গায়, কিন্তু এখানে একটা পুকুরের মতো আছে, ডোবার মতো আছে এবং এই ডোবার চারপাশটাতে আপনার প্রচণ্ড রকমের গাছ হয়ে আছে। দেখলে কেমন যেন একটু ভয় ভয় লাগে জায়গাটা এরকম। তা আমি অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকার পরে ওই সময় একজন বুড়ি আসছে, মানে বয়স্ক একটা মহিলা বলতেছে কী ব্যাপার, পানি নিতে আসছেন? এটা আমারে বলে। আমি তখন বললাম পানি? কিসের পানি? বলে এখান থেকে পানি নিতে আসছেন? আমি বললাম না তো, আমি এখান থেকে কোনো পানি নিব না। বলে এখান থেকে পানি নিয়েন না, কেউ যদি দেখে সমস্যা হবে। আমি বললাম যে এটা একটা ডোবা, আর এই ডোবাটা হচ্ছে কর্দমা, ওখানে ময়লা, এখান থেকে পানি নিতে যাব কেন? এখান থেকে গিয়ে পানি নেওয়ার মতো জায়গাটা। মহিলা বলে নেয় তো, অনেকেই নেয়, এই জন্য বললাম। আমি তখন মহিলাকে জিজ্ঞেস করলাম যে কি বললেন, অনেকেই নেয় মানে এই কর্দমাযুক্ত পানি নিয়ে মানুষ কি করে? বলে তাবিজ বানায়। তাবিজ বানায়? এটা কেমন কথা? এই ময়লা আবর্জনা পানি দিয়ে কিসের তাবিজ বানায়? মহিলা বলে আপনি জানেন না? আমি বললাম না, আমি তো জানি না। বলে এটা তো জিনেদের বাড়ি, এখানে জিনেরা থাকে, এই ডোবার মধ্যে জিনেরা থাকে এবং অনেক তান্ত্রিক কবিরাজরা এই ডোবার পানি নিয়ে তারা হচ্ছে বিভিন্ন ধরনের তাবিজ বানায়। আমি বললাম এইটা আপনারই কে বললো? বলে এই এলাকার সবাই তো জানে। আমি বললাম আচ্ছা কাকিমা একটু দাঁড়ান তো, আপনার সাথে একটু ভালো করে কথা বলি। মহিলা খুব তাড়া দেখাচ্ছে, উনি চলে যাবে, এমন একটা ব্যস্ততা। তো আমি যখন রিকোয়েস্ট করলাম উনি তখন দাঁড়ানোর পরে আমি বললাম যে আসলেই কি জায়গাটা নিয়ে কোনো ঝামেলা আছে? মহিলা বলে হ্যাঁ, এই জায়গাটা তো দখলই জায়গা, এই জায়গার যে ডোবাটা আছে এটার নিচে হচ্ছে আপনার জিনেরা থাকে, এটা এই ডোবার নিচে। তো এটার পানিটি নিয়ে অনেকে অনেক কবিরাজি করে, আমি বহু বছর ধরে দেখে আসছি। আপনি দেখেন না যে আশেপাশে সব বিল্ডিং হয়ে গেছে, কিন্তু এই ডোবাটার মধ্যে কেউ এখনও কোনো কিছু করে না। কথাটা শোনার পর আমি খুব অবাক হয়ে গেলাম এবং এইটার বাস্তবতার জন্য আমি সেখানে যতগুলো দুই একটা রিক্সা ড্রাইভার ছিল ওনাদের সাথে কথা বললাম, তারাও জানে। আশেপাশের অ্যাপার্টমেন্ট যে ছিল, বিল্ডিং ছিল, সেখানে গেলাম, ওনারাও সবাই বলতেছে যে হ্যাঁ, এই কর্দমাযুক্ত পানির ভিতরে নাকি অনেক সময় তারা রাতের বেলায় দেখতে পায় আগুন জ্বলে। আশেপাশের বিল্ডিংয়ের মানুষ যারা আছে তারা বলে যে আমরা রাতের বেলায় দেখতে পাই যে এই কর্দমার মধ্যে, এই ময়লার মধ্যে বা এই ডোবার মধ্যে আগুন জ্বলতেছে, মনে হয় নিচ থেকে আগুনের শিখা বেরোচ্ছে, এরকম একটা জিনিস দেখতে পাই। এবং অনেক সময় মনে হয় যে পানির ভিতরে কে জানি গোসল করতেছে, প্রচণ্ড রকমের পানির সাউন্ড আমরা পাই। আবার অনেক সময় মনে হয় যে এখানের ভিতরে ছোট বাচ্চা, 2-3টা বাচ্চা গোসল করলে, দুষ্টুমি করলে যেরকম একটা সাউন্ড হয়, আমরা এরকম সাউন্ড পাই। পাশের বিল্ডিংয়ের মানুষও তখন এটা আমাকে এনশিওর করলো। এটা বলার পরে আমি তখন নিশ্চিত হয়ে গেলাম যে কেন তাহলে এই জায়গার মালিক এত কম টাকায় এই জায়গাটা বিক্রি করতে চায়। তার ঘটনা হচ্ছে এইটা যে উনি জায়গাটা অন্য কারো কাছে বিক্রি করতে পারে না, যেহেতু এটা জিনেদের আস্তানা,
যার জন্য জায়গাটা আমার আব্বাকে ভোলাই ভালাই পেয়ে আমার আব্বার কাছে বিক্রি করবে। তখন আমি বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হওয়ার পরে আমি আর কলেজে যাই না, ভয় ঢুকে যাই ভিতরে, কলেজে যাই না। এবং কলেজে না গিয়ে আমি তখন বাড়িতে আসি, বাসায় আসি, এসে মাকে বলি যে মা এই ঘটনা। মা শোনার পরে বলে, দেখছিস আমি তো এই জন্যই বলি যে এই জায়গার দামে তো কম হবে কেন, এই জায়গার দামে তো কম কেন হবে, এটা তো আমার মাথায় আসতেছিল না। আমি বললাম, দেখছো আব্বারে বোকা বাইয়া কেমনভাবে ধোকা দিয়ে দিল। আমার মা বলে, আজকে রাতেই তোর আব্বার সাথে বিষয়টা নিয়ে কথা বলতে হবে। আব্বা, আমি, আমার ভাই বোনেরা সবাই মিলে তখন টেবিলে বসছি। আমার বড় আপু, একেবারে বড় যে আপু, ওই সময় বড় আপু কিন্তু লন্ডনে চলে গেছে। তো লন্ডনে চলে গেছে, আপু এখানেই থাকে, পড়াশোনা করে, আর বাকিরা আমরা সবাই আছি। এমতো অবস্থার ভিতরে আমার মা তখন কথাটা উঠাইলো, আমার আব্বাকে বললো। তো আমার আব্বাকে বলার পরে আমার আব্বা তখন হাসতেছে, খাবার খাইতেছে, হাসতে হাসতে আমার মায়েরে বলে, তুমি কখনো জিন দেখছো? আমার আম্মা বলে, না। আমাদের ভাই বোনদের সবাইকে জিজ্ঞেস করে যে তোমরা কখনো জিন দেখছো? আমরা বললাম যে না। আমার আব্বা বলে, জিন বলতে পৃথিবীতে কিছুই নেই, এটা হচ্ছে মানুষের গল্প কথা, আসলে কোনো রকমই জিন বলতে কিছুই নেই। আমার আব্বা এরকম করে ডিরেক্টলি আমার মাকে বলে। আমার মা তখন বলে, এটা তুমি কি বলছো? আমরা মুসলমান, জিনের কথা মুসলমানের কোরআনে উল্লেখ আছে এবং সূরা জিন আছে। আমার আব্বা বলে, যদি থেকেও থাকে এরা কখনো মানুষের কাছে আসে না, এরা কখনো মানুষের সমাজে থাকে না, এরা মানুষের কাছ থেকে বহু দূরে থাকে, এগুলো মিথ্যা কথা, এসব কিছুই না। আমার আব্বা তখন উঠে চলে গেল। আমার মায়ের মাথায় তখন চিন্তার ভাঁজ পড়ে গেল। মা বেশি টেনশন হলে, বেশি চিন্তা করলে আমার কাছে আসে, আমার সাথে শেয়ার করে। মা তখন আমাকে বলে যে, মাহির এখন আমরা কি করব? আমরা তো বিপদে পড়ে গেলাম, তোর আব্বাকে তো মনে হয় ম্যানেজ করা যাবে না, তোর আব্বা তো আমার কোনো কথাই শুনতেছে না, এখন এই মুহূর্তে কী করা যায়? আমি তখন মাকে বললাম যে, কি আর করবা, আব্বা যদি রাজি না হয় তাহলে তো কিছু করার নাই। আমার মা বলে, এখানে বাড়ি বানাইলে আমি ওই বাড়িতে জীবনও থাকবো না, ওই বাসায় আমি জীবনও থাকবো না, জিনের ঘর ভেঙে আমরা নিজেদের থাকার ঘর বানাবো, তাহলে কি মনে হয় যে ওই ঘরে জিনেরা আমাদেরকে থাকতে দিবে? আমি তখন মায়ের কথা একমত হয়ে গেলাম। আমার বাবা কারো কথা না শুনলেও আমার লন্ডনে যে বোন থাকে আমার বড়াপুর কথা শোনে, আমার বড়াপু যেই কথা বলে আমার আব্বা আমার বড়াপুর কথা অক্ষরে অক্ষরে পালন করে। আমার বড়াপুর কথা আমার আব্বা ফেলতে পারে না। এবার আমার আম্মা বলতেছে, তাহলে একটা কাজ করি, তোর বড় বোনেরও ফোন দেই, তোর বড় বোনকে ফোন করাইয়া তোর আব্বুর সাথে কথা বলাই দিই। বড়াপুর সাথে তখন যোগাযোগ করা হলো। একইভাবে বড়াপু তখন আমার আব্বুকে বলতেছিল যে, আব্বু এটা বন্ধ করেন, আম্মু যেহেতু মানা করতেছে বা আমাদের ছোটো ভাই বোন সবাই যেহেতু মানা করতেছে, এটা কইরেন না। আমার আব্বা এই প্রথম আমার বরাবর এগেনস্টে চলে গেল। মূল কথা, আমার আব্বা লোভে পড়ে গেছে। আনুমানিক যে জায়গার দাম হবে ধরেন 2 কোটি টাকা, এটা আমার আব্বা 1.5 কোটি বা 1 কোটি টাকায় পাইতেছে, প্রায় অর্ধেক দামে পাচ্ছে। আমার আব্বার কথা হচ্ছে যে আমি এই জায়গা কিনবই কিনবো। শেষ পর্যন্ত আমাদের সমস্ত বাধাকে অতিক্রম করে আব্বা তখন ওখানে জায়গা কিনতে চলে গেল এবং ফাইনালি আব্বা ওখানে জায়গা কিনে ফেলে। এবং জায়গা কিনে আমার আব্বা যেদিন লোক দিয়ে এটা পরিষ্কার করাবে, বিশ্বাস করুন ওই এলাকার কোনো লোকে ওখানে নামে না। আমাকে সাথে নিয়ে গেছে, আমি সহ ছিলাম। আব্বা আমারে বলতেছে যে লোক নিয়ে আয়। আমি যেই লোক নিয়ে আসি, ডোবা দেখাই, তারা নামবে না। তারা বলতেছে এই ডোবার নিচে জিন থাকে, জিনেদের ঘর, এটা জিনেদের রাস্তা না, এই ডোবা তারা পরিষ্কার করতে পারবে না। আমি যতই তাদেরকে বলি, যতই বুঝিয়ে বলি না, তারা আমার কোনো কথাই শোনে না, তারা আসবেই না, তারা আসেই না। একটা পর্যায়ে আমার আব্বা তখন হতাশ হয়ে যায় যে ঠিক কী করবে, কোনো কিছুই বুঝতে পারে না। শেষ পর্যন্ত আমার ওই শিক্ষিত বাবাই তখন ডোবার মধ্যে নেমে গেল। আমি তখন আব্বাকে বললাম যে, আব্বা তুমি এটা করো না, আব্বা তুমি এটা ভুল করতেছো, আব্বা আমার কথা শোনো। কিন্তু আব্বা আমার কোনো কথাই শুনলো না। এক মুহূর্তের মধ্যে আব্বা তখন ডোবার মধ্যে নেমেই বিভিন্ন ধরনের কাদা পরিষ্কার করতেছে। আব্বার এমন কষ্ট দেখে আমি নিজেও তখন আব্বার সাথে ডোবার মধ্যে নেমে গেলাম, ভয়কে দূরে ঠেলে। ডোবার মধ্যে নামার পরে আমিও তখন আমার আব্বুর সাথে ডোবায় কাজ করতেছি। একটা পর্যায়ে দেখা গেল আব্বুও কাজ করে, আমিও করি, সবাই তখন ভয়ে ভয়ে আমাদের দিকে তাকাচ্ছে। আশেপাশে 2-1 মুরব্বী বলেই উঠতেছে, তোমরা কি পাগল হয়ে গেছো? তোমরা কি জানো না যে ডোবার মধ্যে জিন থাকে? তোমরা কেন জিনেদের ডোবা পরিষ্কার করতেছো? জিন তো তোমাদের আস্ত রাখবে না, এরকম করে বলে। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, পানিটা প্রচণ্ড গরম ছিল। এখন এই গরম তো ঢাকা শহরের গরম, এই কারণে গরম না অন্য কোনো কারণে গরম আমি জানি না, তবে পানিটা প্রচণ্ড গরম ছিল। 2টা পর্যন্ত আব্বার আমি ডোবা পরিষ্কার করি। এরপর আমি আব্বারে বললাম যে, আব্বা চলেন, আমরা এখানকার লোক দিয়ে এই কাজটা করাতে পারবো না, আমরা যা করার করছি, কালকে আমরা বাইরে থেকে লোক আনবো, ধানমন্ডি ও বিভিন্ন সাইড থেকে গিয়ে বা আপনার অন্য জায়গা থেকে আমরা লোক এনে কাজ করাবো। এখানকার লোকেরা এই ঘটনা জানে, তাই তারা কাজ করবে না, আপনি চলেন। 2টার দিকে আব্বাকে অনেক বুঝিয়ে শুনিয়ে কষ্ট করে আমি তখন আব্বাকে নিয়ে বাড়ি আসছি। আব্বাও কখনো তার অতীত জীবনে এই ধরনের কাজ করে নাই, আমিও কখনো এই ধরনের কাজ করি নাই। বাপ বেটা দুজনেই এরকম কাজ করে একেবারে হাঁপায়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি এবং বিকেলবেলা ঘরেই ছিলাম। রাতের বেলায় যখন ঘুমাইলাম, আমার এবং আব্বার দুজনের কাঁপুনি দিয়ে জ্বর আসছে।
এত পরিমাণের জ্বর আমি আমার জন্মের পরে কখনো এরকম জ্বর হতে দেখি নাই। প্রচণ্ড রকমের জ্বরে ভুগতেছি। আমার মা তখন আব্বাকে বলতেছে, দেখেন আপনাকে কিন্তু সংকেত দিচ্ছে, আপনাকে কিন্তু বাধা দিচ্ছে, আপনাকে কিন্তু মানা করতেছে, আপনি নিষেধ মানতেছেন না, আপনি কিন্তু বিপদে পড়বেন, আপনি বন্ধ করেন। আমার আব্বা তখন আর আমার আম্মার কথা শুনলো না। আমার আব্বা বলতেছে, আমি করবই, তুমি যাই বলো, যেটাই বলো, আমি এই জায়গার ভিতরে বাড়ি নির্মাণ করবই। এবং এই জ্বরের শরীর নিয়ে বাবা পরের দিন কী করলো, কাজের লোক আনতে গেল। উত্তরার বাইরে থেকে আমার আব্বা তখন কাজের লোক নিয়ে আসলো এবং এই ডোবা পরিপূর্ণভাবে আমার আব্বা পরিষ্কার করে ফেললো লোক দিয়ে। একদিনের ভিতরে ডোবা পরিষ্কার করে ফেললো এবং পরের দিন ডোবার পানি সেচ দেবে। ওই দিন সন্ধ্যা হয়ে গেছে, যার জন্য পানি সেচ দিতে পারে নাই। ওই সন্ধ্যার সময় বাসায় চলে আসছে এবং বাসায় এসে পরের দিন যাবে, গিয়ে হচ্ছে ডোবার পানি সেচ দিবে। ওই দিন রাতেবেলা আমার আব্বা যখন ঘুমাইছে, ঘুমানোর পরে আমার আব্বা ঘুমের মধ্যে চিল্লাইতেছে, ঘুমের মধ্যে চিৎকার করতেছে, মানে প্রচণ্ড রকমের চিৎকার করতেছে। আমার আম্মা তখন আমার আব্বাকে ধরে আমাদেরকে ডাকতেছে। আমরা তখন দৌড়ে গেলাম। যাওয়ার পরে আমার মনে হলো যে আমার কে জানি আমার আব্বার গলার মধ্যে চাইপা ধরছে। আব্বুর গলার মধ্যে এরকম আঙুলের ছাপ বসে আছে এবং আব্বুকে তখন জিজ্ঞেস করলাম কি হয়েছে, আব্বু গলার মধ্যে এরকম আঙুলের ছাপ কেন? আমার আব্বা তখন বলে, আমার কাছে একজন দরবেশ আসছিল, ভয়ঙ্কর আকৃতির চেহারার দরবেশ, এবং উনি আমাকে স্বপ্নে এসে বলতেছে যে আমি যেখানে বাড়ি বানাইতেছি ওইখানে যেন আমি বাড়িটা না বানাই, এটা তার থাকার জায়গা, আমি যেন তার থাকার জায়গা নষ্ট না করি। আমি যদি তার থাকার জায়গা নষ্ট করি তাহলে সে আমার সবচেয়ে আদরের একটা পুত্র নিয়ে যাবে এবং ডিরেক্টলি তোর নাম বললো যে তোকে নিয়ে যাবে। আমার মা তখন চিৎকার করে আমাকে জড়াই ধরলো। জড়াই ধরে আমার আম্মা চিৎকার করে কান্না করে করে আমার আব্বার পায়ের কাছে গিয়ে বলতেছে, তোমার পায়ে ধরি, তুমি আমার সন্তানটাকে আমার বুক থেকে কেড়ে নিও না, তুমি আমার সন্তানটাকে আমার বুক থেকে কেড়ে নিও না, আমি তোমার পায়ে ধরি, তুমি এই কাজটা করো না, তুমি এখানে বাড়ি বানাইও না। আমার আব্বা তখন আমার মাকে বলতেছে, আসলে কি জানো, সারাটা দিন তোমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করো, এইসব বিষয় নিয়ে কথাবার্তা বলো, এই তোমাদের আলোচনায় আর কথাবার্তার মাঝেই না আমার ভিতরে এই জিনিসটা নিয়ে আমি চিন্তা করতাম এবং চিন্তা করতে করতে রাতের বেলা আমি স্বপ্ন দেখেছি। তার মানে দিনের বেলায় মানুষ যেটা চিন্তা করে, রাতের বেলায় মানুষ এটা স্বপ্ন দেখে। আমার মা বলে, তাহলে তোমার গলার এই দাগ কোত্থেকে? আমার আব্বা বলে যে মনে হয় কোনো না কোনোভাবে গলায় দাগ লেগেছে, আর আমি তো ট্রাই করে সবসময় টাইট করে, মনে হয় ওভাবেই লাগছে। আব্বার চেহারার দিকে তাকিয়ে বোঝা গেল যে আব্বার চোখে মুখে মিথ্যার ছাপ, মানে আব্বার সত্যিটা বলতে চায়নি। সত্যিটা আমার আব্বা তখন লুকাইছে আমাদের কাছে। সত্যিটা লুকানোর পরে আব্বা তখন আমাদেরকে ওরকমভাবে একটা বুঝ দিয়ে দিল এবং এরকম বুঝ দেওয়ার পরে আব্বা তখন আবারও ঘুমায় গেল। আমরা তখন চলে আসলাম। পরের দিন আমার মা তখন আমার আব্বার এক ঘনিষ্ঠ বন্ধুর কাছে গেল, গিয়ে আমাকে নিয়েই গেল সাথে। আঙ্কেলটা তখন বলল যে আমার আব্বারে বোঝানোর জন্য, আব্বাকে গতকালকে রাতে এরকম স্বপ্ন দেখাইছে, কিন্তু আব্বা কিন্তু চলে গেছে। আব্বা কিন্তু অফিস থেকে ছুটি নিয়েছে 1 মাসের জন্য, 1 মাস আমার আব্বা ওখানে কাজ করবে। তাই আমার আব্বা কিন্তু সকালবেলা ভোরে ভোরে ওই যে সেলু মেশিন নিয়ে চলে গেছে, ওখান থেকে পানি সেচ দিবে। তো এরপরে আমার আম্মা তখন করলো কি, আপনার কাছে গেল, আব্বার বন্ধুর কাছে গেল, গিয়ে আব্বার বন্ধুরে বুঝিয়ে বলল। আমার আব্বার বন্ধু তখন আমার আম্মাকে বলতেছে, দেখেন আমি যতভাবেই বলবো, যেভাবেই বলবো, আপনার স্বামী আমার কথা শুনবে না, কারণ সে হচ্ছে এরকম একটা লোক, কম দামে যেটা পাবে এটা সে কিনবেই, আর এটার দাম এত কম, আমি মরে গেলেও ওকে আমি ওখান থেকে ফিরে আনতে পারবো না। আর সবচেয়ে বড় কথা, ও কিন্তু এই জিন পরি এগুলোকে বিশ্বাস করে না, এগুলোকেও বিশ্বাস করে না। আমার মা তখন ওনাকে বলে যে তাহলে আমি কি করব বলেন। ওই লোকটা তখন আমার আম্মার দিকে তাকিয়ে অসহায় নজরে বলে, আমি আপনাকে একটা কবিরাজের ঠিকানা দেই, আপনি ওই কবিরাজের কাছে যান, এবং কবিরাজের কাছে গেলে পরে, কবিরাজের নাম হচ্ছে সুলেমান কবিরাজ, আপনি কবিরাজের কাছে যান এবং সেখান থেকে আপনার হাজবেন্ডের জন্য একটা তাবিজ নিয়ে আসেন এবং আপনারা যেখানে বাড়িটা বানাইতেছেন ওখানে তাবিজ তুমান করে একটু কিছু করেন। আমার আম্মাকে এটা বলার পর আমার আম্মা তখন আমাকে নিয়ে সুলেমান কবিরাজের কাছে গেল। বয়স্ক একজন কবিরাজ, ঢাকাতে ওনার বাসা, এবং ওনার কাছে গেলাম। যাওয়ার পরে আমার আব্বার বন্ধুর নাম বলছি, তবে তিনি চিনতে পারছে। আমার মা তখন বলে, আপনি একটু চলেন, এমন এমন ঘটনা। উনি বলে, আজকে তো যেতে পারবো না, আমি কালকে যাব। এই কথা বলার পরে আমার আম্মা তখন বাসায় চলে আসছে। সন্ধ্যার দিকে আব্বুও বাসা আসছে। সারাদিন ওই বিল্ডিংয়ে কাজ করছে, জায়গায় কাজ করছে। সন্ধ্যার সময় বাসা আসছে, গোসল টোসল করে খাইতে বসছে। আমার আম্মা তখন আব্বাকে বলতেছে, সকালবেলা একজন হুজুর আসবে, আপনার ওইখানে যাবে। আমার আব্বা বলে, এখন কেন? আমি আগে জায়গা বরাট করি, যখন আমি মানে ঈদ বসাবো ওই সময় না হয় হুজুর ডেকে দোয়া পড়াবো, এখন কেন হুজুর ডেকে দোয়া পড়াতে হবে? আমার আম্মা তখন বলতেছে যে না, আপনি হুজুর ডেকে দোয়া পড়াবেন এই জন্য, আসলে মানে এই জন্য কিন্তু না, অন্য কারণ। আমার আব্বা বলে, অন্য কারণ কি? আমার আম্মা বলে যে ওখানে আমি হুজুর নিয়ে যাবো আপনার জায়গাটা বন্ধ করার জন্য। আমার আব্বা তখন হেসে আমার আম্মাকে বলতেছে, তুমি কি পাগল হয়ে গেছো?
তোমার মাথায় কি কিচ্ছু নেই? তুমি আজও এগুলো বিশ্বাস করো? এগুলো তো আদিম যুগের মানুষরা বিশ্বাস করতো, আদি যুগের মানুষরা বিশ্বাস করতো। এখনকার জেনারেশন, এখনকার ছেলেমেয়েরা এই জিন ভূত পরি এগুলো বিশ্বাস করে? আমার মা তখন বলে, এখনকার ছেলেমেয়েরা কি কোরআন বিশ্বাস করে না? আমার আব্বু বলে, হ্যাঁ করে। আমার মা বলে, তাহলে কোরআন যদি বিশ্বাস করবে তাহলে জিনকে কী করে অবিশ্বাস করে? আমার আব্বা বলে, আমি তোমাকে বারবার বলেছি যে জিন পৃথিবীতে না, এরা পৃথিবীতে আসে না, এদেরকে আলো অন্য কোনো গ্রহে রেখে দিয়েছে। আব্বা আমার মাঝে তর্ক হলো এবং একটা পর্যায়ে আমার আব্বা ঘুমাই দিয়ে গেল। সকালে ঘুম থেকে ওঠার পরে আমার আব্বুর পুরো শরীরে আঙুলের ছাপ, মানে আঙুল দিয়ে আঁচড়াইলে শরীরের মধ্যে যেরকম আঁচড়ের দাগ, এরকম দাগ। এবং দাগগুলো দেখার পর আমার আম্মা কান্না করতেছে বসে বসে। আমার আব্বা বলতেছে উনি কালকে কাজ করছে, ওইখান থেকে বলে দাগ পড়ছে। কিন্তু আম্মু বলতেছে যে তোর আব্বু যখন খালি গায়ে খাবার খাচ্ছিল, আমি তোর আব্বুর গায়ে একটা দাগও দেখি নাই, কিন্তু এখন তোর আব্বুর গায়ে এরকম দাগগুলো কোত্থেকে আসছে? আম্মু বলে যে তোর আব্বু অবশ্যই রাতের বেলায় কিছু স্বপ্নেও দেখেছে, এখন আমাদের কাছে বলে না। আব্বুর চোখে মুখে তাকিয়ে দেখলাম যে আসলে আব্বু গতকালকে রাতে কিছু না কিছু একটা স্বপ্ন দেখছে, এবং এই স্বপ্নের কথা আব্বু আমাদের কাছে বলতেছে না, মানে আমাদের কাছে বলে না। কারণ কিছু বললেই তো আমরা ভয় পাবো, এটা নিয়ে আরও টেনশন করবো, আরও চিন্তায় পড়বো, এই জন্য আব্বু আমাদের কাছে বলে না। এবং আব্বু আবারও পুনরায় জায়গায় চলে গেল, ওখানে গেল কাজ করার জন্য। আমার আম্মা তখন আমাকে নিয়ে বের হয়েছে, ওই সোলেমান কবিরাজের বাড়িতে গেল এবং সোলেমান কবিরাজকে নিয়ে জায়গার কাছে গেছে। জায়গার কাছে যাওয়ার পরে আমার আব্বা তখন ওই কবিরাজের দিকেও তাকায় না, হুড়দম কাজ করতেছে, মাটি ভরাট করতেছে ওই জায়গাতে। তো ওই পর্যায়ে কবিরাজ তখন আমার আম্মাকে বলে যে আসলে আপনারা যেটা ধারণা করছেন জায়গাটা নিয়ে, ওই জায়গাটার মধ্যে এটাই আছে, এটা এখনও আছে। আমার আম্মা তখন বলে কিছু একটা করে দেন না। আমার আব্বা কবিরাজ বলতেছে কিছু করে দিলেও যে লাভ হবে ঠিক তেমন না, কারণ ওরা আজকে এটাতে বহু বছর ধরে আছে, এত বছর ধরে আছে যে আমার জন্মও হয় নাই, আপনার জন্মও হয় নাই, এত বছর ধরে তারা ওখানে আছে। হঠাৎ করে তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করে দিলে আপনার পরিবারে কোনো একটা ক্ষতি করতে পারে। আমার মা বলে অলরেডি আমার স্বামীকে স্বপ্নে দেখাইছে যে আমার ছোট ছেলে মাহিরকে মেরে ফেলবে, এরকম করে করে মা কান্না করতেছে। কবিরাজ তখন বলে আপনি কান্না করবেন না, সবার উপরে হচ্ছে মানুষ। মানুষ হচ্ছে পৃথিবীর মানে 18,000 মাকলুকাতের মাঝে মানুষ হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল, মানুষ হচ্ছে সবচেয়ে বেশি ক্ষমতাধর। জিন বলেন, পরি বলেন, ভূত বলেন, যাই বলেন, এরা মানুষকে ভয় পায়, এরা সহজে মানুষের কাছে আসে না। তো ঠিক আছে, আমি দেখি কি করা যায়। উনি তখন ওনার মতো করে মন্ত্র পড়লো চারপাশে দাঁড়াইয়া, এবং মন্ত্র পড়ে একটা তাবিজ আমার মাকে দিল। বলে জিনের প্রথম ধাপ হচ্ছে আপনার স্বামী, এবং দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার সন্তান। এটা আপনার স্বামীর শরীরে এবং এটা আপনার সন্তানের শরীরে লাগাই দিবেন। তো মুহূর্তের মধ্যে মা আমার হাতে পড়াই দিল, কিন্তু আব্বা তো আর তাবিজ পড়বে না, মানে আব্বু তাবিজ পড়বে না, এমন একটা অবস্থা। তো এখন আমার আব্বুকে যখন মা বললো রাতের বেলায় আব্বু পড়বে না, আমার আম্মু তখন বললো বিয়ের পরে তো তোমার কাছে আমি কিছুই চাই নাই, এটা হচ্ছে তোমার কাছে আমার একটা দাবি, মানে বিয়ের পর তো আমি ওরকম করি, তোমার কোনো কিছুই চাই নাই, আমার দাবি যে তুমি এটা পড়বা। একরকম চাপ প্রয়োগ করে আমার আব্বুর শরীরে তখন তাবিজ পরায় দেয়। শুরু হলো আমাদের বাড়ির কাজ। এরকম করতে করতে অল্প সময়ের ভিতরে আমার আব্বা কীভাবে যে কাজটা করছে আমি বলে বোঝাতে পারবো না। একেবারে অল্প সময়ের ভিতরে বাড়ির দোতলা কাজ আমার আব্বা সম্পূর্ণ করে ফেলে, একেবারে অল্প সময়ে। তো এখন বিষয়টা হলো কি, আমি কলেজে যখন যাইতাম তখন আমি ফার্স্ট ইয়ারে মানে ফাইনাল ইয়ারে চলে আসি ইন্টারমিডিয়েটে। ওই সময় না আমার বন্ধুবান্ধব ছিল, আমার কিন্তু প্রচুর ফ্রেন্ড ছিল, এমনি কোনো গার্লফ্রেন্ড ছিল না, প্রেমিকা ছিল না, কিন্তু বন্ধু ছিল প্রচুর, মানে প্রচণ্ড বন্ধুদের সাথে চলাফেরা করতাম, উঠা বসা করতাম। এখন এখান থেকে আমার কিছু কিছু বন্ধু বলতেছে যে তোর হাতের মধ্যে তাবিজ বেটা, মানে বুড়ো মানুষের মতো তাবিজ পরে আসছিস। ওরা সবসময় আমাকে মানে এই তাবিজ নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো, যে তাবিজ খুলে ফেলে এটা ওইটা। তখন আমি ভার্সিটিতে ভর্তি হয়ে গেছি, ঢাকা ইউনিভার্সিটিতে তখন আমি ভর্তি হয়েছি, এবং আমি তখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি। তো ওই সময়টাতে ও তখন আমার বলতেছে যে সবাই বলে আরে তাবিজ পড়তে হয় নাকি, তাবিজ খুলে ফেল। আর আমিও দেখলাম যে আমাদের পরিবারে কোনো সমস্যা হচ্ছে না, তখন তাবিজটা পড়ে আর লাভটা কি। আর আমরা যে বাড়ি বানাইছি ওই বাড়িতেও কোনো সমস্যা নাই, আমরা রাতের বেলায় কোনো রকমের সাউন্ড পাই না, কোনো ভৌতিক সাউন্ড পাই না, বা বাড়ির মধ্যে কোনো সমস্যা নেই। আমরা আগের যে বাসায় ছিলাম ভাড়া বাসা, ওঠে যেরকম আমাদের আব্বুর বিল্ডিংটাও ঠিক একই রকম, কোনো সমস্যা নেই। তখন আমি ভার্সিটিতে পড়তাম এবং বন্ধুবান্ধবের কথা মতো আমি তখন একদিন তাবিজটা খুলে ফেলি। তো তাবিজ যেদিন আমি খুলে ফেলে আমি ভয়ে ভয়ে ছিলাম যে আমি সারা রাত ঘুমোতে পারিনি। তাবিজ যে রাতে খুলেছিলাম, মানে যেদিন খুলছি ওই দিন রাতের বেলায় ঘুমোতে পারিনি, যে না জানি আবার জিনিস আমাকে ধরে, না বুঝি পুরি আমাকে ধরে, ভূত আমাকে ধরে, আমি সারা রাত ঘুমাই নাই। তো আম্মারে কিন্তু বলি নাই তাবিজ যে খুলে ফেলছি। এর মাঝে আম্মা কিন্তু আবার তাবিজ চেঞ্জ করে করে আনে, কয়েকদিন পর পরে তাবিজ ওই সোলেমান কবিরাজের কাছে গিয়ে তাবিজ পরিবর্তন করে আনে। তো লাস্ট কয়েক মাস কিন্তু আম্মু আর যায় নাই, মানে আম্মু তখন আর ওভাবে হচ্ছে এটা করতেছে না। এমন করতে করতে তখন আমি আর তাবিজ পড়ি না, তখন ক্যাম্পাসে যাই, ঘুরে ফিরি, সবার সাথে উঠা বসা করি, মেলামেশা করি, চলাফেরা করি ফ্রেন্ডদের সাথে। বাট এরপরও না, সব কিছুর বাইরে আমার একটা জিনিস ছিল, এটা হচ্ছে আমার একাকিত্ব, আমার নীরবতা।
বন্ধুদের সাথে আড্ডাবাজি করতাম, এটা ঠিক আছে, কিন্তু আমি দিনের কোনো একটা সময় হয় আধা ঘন্টা না হয় 20 মিনিটের জন্য হলেও একেবারে নীরব কোনো একটা জায়গায় বসে থাকতাম, কোনো প্রকৃতির মাঝে বসে থাকতাম। মানে এই সময়টা আমার সম্পূর্ণ নিজের জন্য। তো আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে যারা গেছেন তারা দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটির পাশেই গার্ডেনের মধ্যে আমি বসে আছি একদিন বিকেলবেলা, আপনার আসরের নামাজের পরে ওই মসজিদে আসরের নামাজ পড়ছি, ইউনিভার্সিটি মসজিদে পড়ে গার্ডেনের মধ্যে বসে আছি। তো ওখানে অনেক মানুষজন হাঁটাচলা করতেছে। এমন সময় একটা মেয়ে আসছে ফুল নিয়ে, দেখতে এতটাই সুন্দর আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এই মেয়ের আমি এর আগে কখনোই দেখি নাই। দেখার পর আমি বললাম, তোমার নাম কি? বলে ইশরা। আমি বললাম, ইশরা তুমি থাকো কই? বলে বাসায় থাকি, ফুল নেবেন? আমি বললাম, মানে আমি কিন্তু আবার এমনি পথ শিশুদেরকে অনেক পছন্দ করি। পথ শিশু বা ফুল বিক্রেতা, বাদাম বিক্রেতা, যারা শিশু টাইপের কাজ যারা করে আর কি, এগুলোকে আমি খুব পছন্দ করি এবং আমি তাদেরকে কাজের বাইরেও টাকা দিই। এরকম হয় যে আমি মানে প্রতি কয়েকদিন পর পরে পথ শিশুদেরকে টাকা দিই বা পথ শিশুর একটা ক্যাম্পেইন করি, ওদের কাছে যাই, ওদের কাছে টাকা পয়সা দিই এবং পথ শিশুদেরকে আমার খুব ভালো লাগে। এইটা আমার খুব ছোটোবেলা থেকে অভ্যাস, আমাদেরকে সাহায্য করতে পছন্দ করি। তো একটা পর্যায়ে আমি তখন এই মেয়েটার সাথে, মানে ছোটো মেয়েটাকে বললাম, তোমার নাম কি? বলে ইশরা। ফুল নেবেন? মানে কথা বললো জানি কেমন, মানে একটু ঝাঁঝা টাইপের এবং দেখে মনে হচ্ছে খুব বয়স্ক। এমনি কিন্তু ছোট, বয়স হবে কত 7-8 বছর হবে বা এর থেকেও কম হবে। আমি বললাম, বসো তোমার সাথে কথা বলি। বলে না, আমি ফুল বিক্রি করতে হবে। তাই বললাম, সবগুলো ফুল কত দিবা? মেয়ে বলতেছে 400 টাকা। আমি ঠিক আছে, তাহলে তোমার সবগুলো ফুল আমি কিনে নিলাম, বসো এখানে। তাই আমি তো ওদের সাথে গল্প করবো, কারণ আমি সময়টা ওর সাথে কাটাবো। তো ওর সাথে অনেকক্ষণ ধরে গল্প করলাম এবং গল্প করে যাওয়ার সময় বললাম যে ফুলগুলো নিয়ে যাও। বলে কেন? আমি বললাম, একটাতে আমার হয়ে যাবে, আমি একটা নিয়ে যাবো। বলে আপনি এগুলো কিনলেন? আমি বললাম, আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই, তুমি আমার গার্লফ্রেন্ড, আমার প্রেমিকা, নাও আমি এগুলো তোমার গলায় পরাই দিলাম। মালাগুলো তখন মেয়ের গলায় পরাই দিলাম। মেয়েরা তখন একটা মুচকি হাসি দিয়ে এখান থেকে চলে গেল। কথাগুলো বললো যেন একেবারে পাকনা, মানে বয়স্ক মেয়েদের মতো কথা বললো, চলে গেল। আমি তো রাতের বেলায় বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে মেয়েটার কথা বারবার মাথায় আসতেছে। ছোটো মানুষ, এত সুন্দর করে কথা বললো, মানে এরকম মেয়ে তো আমি এর আগে আর কখনোই দেখিনি আমাদের ক্যাম্পাসের আশেপাশে। মনের মধ্যে তখন বারবার প্রশ্ন জাগতেছে যে মেয়েটা কে, এই মেয়েটা কোত্থেকে আসছে, এর পরিচয় কি? এরকমভাবে রাতের বেলা আমি মানে চিন্তা করে সকালবেলা আমি ক্যাম্পাসে যাই মেয়েটাকে খোঁজার জন্য, যেটার সাথে আমি বসে আরেকটু কথা বলবো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মেয়েটাকে আমি এদিক সেদিক অনেক দিকে খুঁজলাম, ওরে আমি আর পাইলাম না। মানে ও আর নাই। অনেকেরই বলতেছি যে এরকম একটা মেয়ে, ছোট নাম হচ্ছে ইশরা, এরকম লাল জামা পরে আসছে, ফুল বিক্রি করতেছে, তোমরা কেউ দেখছো কি না? সবাই তো আমারে জানাবে যে পথ শিশুরা পছন্দ করি, সবাই হাসাহাসি করে, এগুলো তুমি খোঁজো, আমরা খুঁজি না, তুমি দেখো খুঁজে পাও কিনা। মানে সবাই আমার সাথে ইশরা করে, দুষ্টামি করে। তা আমি আর কথা বাড়াইলাম না, কিন্তু এই পিচ্ছিটারে আমি অনেক খোঁজাখুঁজি করছি, এইদিকে ওইদিকে বিভিন্ন দিকে, বাট আমি তারা পাইলাম না। তা 3 দিন পরে একদিন দুপুরবেলা বৃষ্টি হচ্ছিল, আমি ক্যাম্পাসের ওখানে বসে আছি এবং বসে মানে আমাদের ক্যান্টিন যে আছে, ক্যান্টিনে বসে চা খাচ্ছি। এমন সময় দেখলাম কি রাস্তার ওই পাশে বৃষ্টির মধ্যে একটা ছাউনির নিচে মেয়েটা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বৃষ্টির মধ্যে দৌড়ে ওখানে গেছি, যাওয়ার পরে বললাম, ইশরা এখানে দাঁড়ায় আছো কেন? বলে, ইশরা কে? আমার নাম লিজা। আমি বললাম, তোমার নাম লিজা, তোমার নাম ইশরা না? বলে না। আমি বললাম, আচ্ছা এদিকে আসো, এই মানে ক্যাম্পাসে মানে দিকে আসো, ক্যান্টিনে আসো। মেয়েটা আসে না। পরে একটু সাইডে নিয়ে গেলাম, নিয়ে যেয়ে জিজ্ঞেস করলাম, কী হয়েছে, তুই কি আমাকে ভয় পাও? বলে না। আজকে জানি কথাগুলো কেমন বলতেছে। আমি বলি, তুমি যে আমার ওই দিন ফুল বিক্রি করছিলাম মনে আছে? বলে না তো। আমি বললাম, আরে আশ্চর্য, তুমি ভুলে গেছো, গত কয়েকদিন আগেই তো আমি তোমার কাছ থেকে ফুল কিনলাম এবং কিনে সারা রাত বিকেল তোমার সাথে গল্প করলাম, ফুলটা তোমার আবার ফিরিয়ে দিলাম। বলে না, আমি তো ফুল বিক্রি করি নেই। আপনি কি বলতেছেন? কথাবার্তা জানি কেমন। এবং এই কথাবার্তা বলতে বৃষ্টির মধ্যে সে দৌড়ে চলে গেছে আমার সামনে দিয়ে, মানে বৃষ্টির মধ্যেই দৌড়ে চলে গেল। অবাক লাগলো যে আরে কী ব্যাপার, আর মেয়ে আমি চিনতেই পারে না। আমি ক্যাম্পাসে এসে সবাইরে বলি, সবাই তখন হাসাহাসি করে, তোর বেটা এটা কোনো কথা, তুই এক ফুলওয়ালি মানে পিচ্চির প্রেমে পড়ে গেছিস। সবাই মজা করতেছে, আমিও তখন সবার সাথে বিষয়টা এনজয় করতেছি। এরকমভাবে কয়েকদিন পরে আমি আবারও সেম জায়গায় বসে আছি গার্ডেনের ওখানে। এই মেয়েটা আমার কাছে নিজেই আসছে। আসার পর আমি ওর দিকে তাকাই, কথা বলি না, রাগ করছি না ওই দিন। পরে বলতেছে, ভালো আছেন? আমি বললাম যে ভালো আছি। পরে বলতেছে যে মন খারাপ? আমি বললাম, মন খারাপ হবে না, ওই দিন তোমার সাথে কথা বলতে গেলাম, তুমি কথা বললো না। বলে, কথা না বলার একটা কারণ আছে। আমি বললাম, কেন? বলে, আমার মন খারাপ ছিল। আমি বললাম, লিজাকে? দুষ্টুমি করে হাসে। আমি বললাম, লিজাকে? বলে আমি। আমি বললাম, ইশরাকে? বলে আমি। আমি বললাম, বসবা? বলে হ্যাঁ বসবো। বসছে। আমি বললাম, কী হয়েছে, বাদাম খাবা? বলে খাবো। তাই আমি বাদাম নিয়ে আসছি এবং ওরা বাদাম দিলাম, ও খাইতেছে। সেদিনও ফুল আছে হাতে। আমি তখন বললাম যে তোমার কি ইশরা ডাকবো না লিজা ডাকবো? বলে ইশরা। আচ্ছা ইশরা, কী হয়েছে বলো তো? কিছুই হয় নাই। আমার বলে কিছুই হয় না। বলে কিছু হয় নাই মানে?
তুমি আমার সাথে এমন করো কেন, আমি তোমার সাথে প্রেম করব। পরে হাসতেছে, আয়েশা বলে প্রেম করবেন? আমি বলি হ্যাঁ তোমার সাথে প্রেম করব। তুমি আমার সাথে প্রেম করবা? বলে আমি না ফুল বেচি, আমাদের থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, আমরা গরিব মানুষ, আপনি কত লাখ সাহেবের বেটা, আপনি আমার সাথে প্রেম করবেন? কেন প্রেম করবেন আমার সাথে? আমি বললাম তোমাকে যে আমার ভালো লাগে, আমি যে তোমাকে ভালোবাসি, এই জন্য তোমার সাথে প্রেম করব। পরে হাইসা বলতেছে দূরও, আমি তো ছোটো মানুষ। আমি বললাম তো ছোটো হইলে কী হয়েছে, তুমি যেদিন বড় হবা ওই দিন আমি তোমাকে বিয়ে করব। পরে দুষ্টামি করে হাসাহাসি কেন, আমি প্রত্যেক দিন তুমি এখানে আসবা? বলে আসলে আমি ফুল বেচবো কখন? আমি বলি প্রতিদিন তুমি আসবা, আমি তোমার সবগুলো ফুল কিনে নিব, আসবা তো? বলে আচ্ছা ঠিক আছে, যদি আপনি আমার সবগুলো ফুল কিনে নেন তাহলে আমি আসবো। এরপরে দেখা গেল যে প্রায় প্রতিদিন বিকালবেলা, একেবারে প্রত্যেক দিন আমি ওখানে যাইতাম বিকালবেলা, ও আসতো। আসার পরে আমার সাথে বসে থাকতো, আমি তার কাছ থেকে সবগুলো ফুল কিনতাম, 400, 500, 600 টাকা দিয়ে ফুল কিনতাম, এবং কেনার পরে আবার এই ফুলগুলো তাকে দিয়ে দিতাম। বিনিময়ে আমি তার পাশে এখানে বসে কিছু গল্প করতাম, কথাবার্তা বলতাম, ভালো লাগতো, আমার সাথে কথা বলতাম, আমার সাথে কথা বলতাম, ভালো লাগে শেয়ার করতাম। আবার একটা পর্যায়ে উঠে চলে যেত। এমন করতে করতে অনেকগুলো দিন কেটে গেল। ইদানিং মানে মেয়েটা মাঝে মাঝে হয়তো আবার মাঝে মাঝে 1-2 দিন গ্যাপ যায়, গ্যাপ গেলে আমি বলি আজকে আসো না কেন, বলে অন্যদিকে ফুল বেচতে গেছিলাম, এরকম করে বলে। তো এমন করতে করতে এই ঘটনার কিছুদিন পরে আমি একদিন হলাম কি রাতের বেলায়, মানে অনেক রাত, ওই দিন মনে হয় অমাবস্যা রাত ছিল, আমাদের বাসার ওই দিক থেকে, মানে আমাদের বাসা থেকে মোটামুটি আমাদের ক্যাম্পাসের পাশের একটা এরিয়া থেকে আমি বন্ধুদের সাথে আড্ডাবাজি করে রাতের বেলায় বাসায় যাচ্ছিলাম। পরে বৃষ্টি, ওই রাতে বৃষ্টি নামছে, পরে একটা দোকানের নিচে, মানে দোকানটা বন্ধ হয়ে গেছে, রাত তখন 1টা কি 2টার মতো বাজে, এই দোকানের নিচে গিয়ে আমি দাঁড়াইছি। দাঁড়ানোর পরে ভাই এমনভাবে তুফান আসছে, এত পরিমাণে তুফান আসছে যে তুফান আমাকে উড়াই নিয়ে যাবে, গাছপালাগুলো ভেঙে ফেলতেছে, দোকানটা মনে হয় ভেঙে যাবে। হঠাৎ করে আমি দেখি এই মেয়েটা, মানে ইশরা, দাঁড়িয়ে আছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার সামনেরই একটা গাছের নিচে, হাতে ফুল। আমি বললাম এই ইশরা এদিকে এসো। পরে তুমি এখানে কেন? বলে বাড়ি যাচ্ছি। এত রাতের বেলায়? এবং ও আসার পরে মনে হলো কি আস্তে আস্তে সব কিছু ঠান্ডা হয়ে যাচ্ছে, বৃষ্টি মনে হয় কমে যাচ্ছে, পরিবেশটা মনে হয় শান্ত হয়ে যাচ্ছে, মানে কেমন একটা অবস্থা। আমি বললাম কী ব্যাপার ইশরা, এই তুমি কি জাদু জানো? তুমি আসার পরে যে বৃষ্টি থেমে গেল। বলে আপনি বাড়ি যাবেন না? মানে কেমন করে জানি বলতেছে। আমি বললাম হ্যাঁ যাবো। বলে চলেন আপনাকে বাড়ি দিয়ে আসি। আমি বললাম ধুরু বোকা, তুমি একটা ছোট্ট মেয়ে, তুমি আমাকে বাড়ি দিয়ে আসবে কেন? আমার বাড়ি আমি নিজেই যেতে পারবো। বলে না চলেন আমি আপনাকে দিয়ে আসি, মানে খুব এরকম করেই বলতেছে। আমি বললাম যে তুমি আমাকে দিয়ে আসতে হবে কেন? তুমি আমাকে দিয়ে আসবা, তুমি ছোট মানুষ, আমাকে দিয়ে আসতে হবে না। বলে না আমি আপনার সাথে যাব। এই বলে আমার হাত ধরেও আমাকে আমার বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। তো কিছুই পাই নাই, অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করে অনেক রাত্রে পরে বাড়িতে আসছি। আমি বললাম তুমি আজকে আমাদের বাসায় থাকবা? বলে না থাকবো না। আমি বললাম না থাকবা। জোর করে আমি আমাদের বাড়িতে নিয়ে গেছি। এবার এত রাতে কোথায় যাবে? বাসায় নিয়ে গেলাম। বাসায় নিয়ে যাওয়ার পরে আব্বা মা তো সবাই ঘুমিয়ে গেছে, আমাদের একটা গেস্ট রুম ছিল, মানে ওখানে মেহমান ঘুমাইতো। আমি বললাম তুমি কি এখানে একা একা ঘুমাইতে পারবা নাকি আমি আমার মাকে ডাকবো, কাউকে ডাকবো? বলে না আমি একাই ঘুমাই, ঘরে আমি একাই ঘুমাই, আমি ঘুমাইতে পারবো। আর তোমার আব্বা আম্মা চিন্তা করবে না? বলে না চিন্তা করবে না, মাঝে মাঝে আমি এরকম আমার ফ্রেন্ডদের বাসায় থাকি, আমারে বলে, মানে একদম পাকনা পাকনা বড় বড় কথা। আমি ঠিক আছে থাকো তাইলে এখানে। ওরে রেখে আমি রুমে গেলাম। সকাল 9:30, যেহেতু অনেক রাতে এসে ঘুমাইছি, 9:30 কি 10টার দিকে ঘুম থেকে উঠছে। হঠাৎ মনে হলো ওর কথা, ধরে নিচে এসে মারে বললাম যে মা এই রুমে যে আমি একটা পিচ্চিরে রাখছি, এর কি তোমরা দেখছো? ওই চলে গেছে। মা বলি পিচ্ছি? আমি তো সকালে ঘুম থেকে উঠছি, আমি তো কোনো পিচ্ছি দেখি নাই। আমি বললাম আরে আশ্চর্য, তুমি কোনো পিচ্ছি দেখো নাই মানে? কাজের মেয়ে এটা বলতেছে, এই জন্যই তো আমি সকালে উঠে দেখি যে দরজা খোলা। আমি বললাম দরজা খোলা পাইছো? বলে হ্যাঁ দরজা খোলা পাইছি। আমাদের ঘর থেকে তো মনে হয় সর্বনাশ হয়ে গেছে, পিচ্ছে মানে ওই আমার মা বলতেছে মনে হয় তাহলে সব চুরি করে নিয়ে গেছে। আমার আম্মা তখন এইটা ওইটা খোঁজাখুঁজি করে, আমাদের কাজের মেয়েও খোঁজাখুঁজি করে। আমি বললাম সব ঠিক আছে? বলে হ্যাঁ সব ঠিক আছে। আমি বললাম তাইলে তোমরা যে পিচ্চিরে চোর বানাই দিলা। আমার আম্মা তখন আমার বকাবাধ্য করে, তোর মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই, বাপের মতো দানবীর হয়ে গেছিস, এই তুই এরকম করতেছিস কেন, কেন তুই এরকম করিস, মানে আমার আম্মা আমাকে বকাবাধ্য করে। তো যাই হোক আমি আমার আম্মুর সাথে দুষ্টমি চলে গেল সকালবেলা ভোরে। তাই আমি ভাবলাম যে হয়তো ফুলের জন্য তো সকালবেলায় যাওয়া লাগে, ফুলের মালা আনতে হয়, সকালবেলা না গেলেও তার পাওয়া যেন মনে হয় চলে গেছে। এরপরের দিন মানে ওই দিন আর আমি ক্যাম্পাসে গেলাম না, এরপরের দিন আমি আবার ক্যাম্পাসে গেছি। যাওয়ার পরে বিকেলবেলা আমি আবার ওই জায়গায় বসে আছি, একইভাবে ও আবার আসছে। ওই সময় আর হাতে কী জানি ছিল, মানে খাবার টাইপের। আমার বলে খাবেন? আমি বললাম না। তুমি আমার আম্মাকে কোনো কিছু না বলে নাস্তা করে ছাড়া চলে আসলে কেন? আমার বলে চলে আসছি, আপনার আম্মা যদি আমার মারে। আমি বললাম তুমি গেট খুললা কেমনে? ওটা তো অনেক উপরে, তুমি এটা কেমনে খুললা? বলে খুলছি যেমনি পারছি এমনি। আমাদের যে উপরের গেটটা কিন্তু অনেক শক্ত, মেইন ডোরটা, এটা খোলা খুব সহজ না। আমি বললাম কেমনি খুললা? বলে খুলছি। আমি বললাম ইশরা আমি তোমার আব্বা আম্মাকে দেখতে যাব।
বলে না আমি নিয়ে যাব না এমন করে। আমি বললাম কেন নিয়ে যাব না কেন, তোমার আব্বা আম্মার কাছে আমাকে নিয়েছে, তোমার ভয় কিসের? বলে না কোনো ভয় নাই, এমনিই নিব না। আমি বললাম এটা কোনো কথা হইলো? তোমার আব্বা আম্মাকে আমার দেখতে ইচ্ছে করে না, আমি একদিন তোমার আব্বা আম্মাকে দেখি। বলে আমার তো কেউই নেই। আমি বললাম কেউ নেই মানে? বলে আসলেই তো আমার কেউ নেই। আমি বললাম তোমার বাবা মা নাই? বলে আছে। আমি বললাম তাহলে কোথায় থাকে? বলা নাই। মানে একবার বলে আছে, একবার বলে নাই। ওর কথাবার্তাগুলো না মানে মুহূর্তে চেঞ্জ হয়, মানে মনে হয় যেন ওর ভিতর থেকে অন্য কেউ কথা বলে, এমন একটা অবস্থা। মানে কেমন জানি একটা অন্যরকম মানে সাউন্ড আমি ওর মাঝে পাই। তো সেদিনই ওর সাথে কথাবার্তা বলে এরপরে প্রায় সময় আসতো। এমন করতে করতে আমার ইদানিং অনেক বোর্ডিং লাগতেছিল, মানে লংলি লাগতেছিল। আমি চিন্তা করলাম যে আমি ঘুরতে যাব। তো আমার বাংলাদেশের ফেভারিট প্লেসের নাম হচ্ছে বান্দরবান। আমি চিন্তা করলাম যে বান্দরবানে ঘুরতে যাব। তো ফ্রেন্ডদেরকে বললাম যে এরকম কেউ যাবে কি না। আমি এবার একা যাই না, বন্ধু নিয়েই যাই। এখন কেউই যাবে না, মানে সবাই ব্যস্ত, কেউ পড়াশোনা নিয়ে ব্যস্ত, আবার কেউ জব নিয়ে ব্যস্ত, মানে যে যার মতো করে ব্যস্ত, কেউই যাবে না। মানে সবাই প্রচণ্ড রকমের ব্যস্ত। আমি কাউকেই রাজি করাইতে পারলাম না। তারপর বিকেলবেলা ওই জায়গার মধ্যে বসে আছি, একটু মন খারাপ, কেউ রাজি হয় না, কেউ যেতে চায় না, এরকমভাবে মন খারাপ। তখন ইশরা আসছে, আইসা আমারে বলে কী হয়েছে, চুপচাপ বসে আছেন কেন? আমি বললাম বসে আছি এমনি, আমার মন ভালো নেই আজকে। বলে আজকে ফুল কিনবেন না? আমি বললাম যে না। তো আমাকে বলে আমি আপনাকে ফুলগুলো ফ্রিতে দিয়ে দিলাম, আজকে আর টাকা নিব না। আমি তখন হাসতেছি, বললাম বসো। পরে বসছে। আমি বললাম কী ব্যাপার, ফুল আজকে বিক্রি হয় না? বলে না, ফুল কিনতে চায় না, মানুষ দিন দিন পাথর হয়ে যাচ্ছে, ফুলের ভালোবাসা ভুল হয়ে যাচ্ছে। আমি তখন বললাম ইশরা একটা কথা বলবো? বলে হ্যাঁ বলেন। বলে আমার না মনটা অনেক খারাপ। ও বলে জানি কেন? আমি বললাম কেন? বলে আপনি যদি ঘুরতে যেতে চাইছিলেন, বন্ধুরা যায় না এই জন্য। ভাই আমি তখন অবাক হয়ে গেলাম, এই তুমি কেমনে জানলা? এবার হাসতেছে। আমি বললাম ইশরা তুমি কীভাবে জানলা যে আমার বন্ধুদের সাথে আমি ঘুরতে যেতে চাই, তারা যাচ্ছে না বলে আমার মন খারাপ? তুমি এটা কীভাবে জানলা? এই তুমি কে? পরে হাসতে হাসতে আমাকে বলে আমি কে মানে? আমি ইশরা। আমি বললাম তুমি এটা কীভাবে জানলা, তুমি কি কবিরাজ? বলে না না, আপনি আসলে ভুলে যান, গত কয়েকদিন আগেই তো আপনি বলছিলেন যে আপনি আপনার বন্ধুদের সাথে ঘুরতে যাবেন, আপনার বন্ধুরা রাজি হবে কি না আপনি জানেন না। তো আজকে মন খারাপ দেখে বুঝলাম যে বন্ধুরা রাজি হচ্ছে না, এই জন্য। আমি বললাম হ্যাঁ আসলেই তাই, ওরা রাজি হয় না, মনটা খুব খারাপ হয়ে গেল। তখন মেয়েটা বলতেছে তাহলে আমাকে নিয়ে চলে। আমি ওর থেকে তাকে বলতেছি এই তুমি পাগল, তুমি যাবা? বলে হ্যাঁ যাবো না কেন, আপনি যদি নিয়ে যান তাহলে অবশ্যই যাবো। বলে আমার সাথে যেতে ভয় লাগবে না? আমি যদি তোমার ক্ষতি করে ফেলি? তখন একটা হাসি দিয়ে বলে ঘরের মধ্যে অন্ধকার রাতে নিয়ে যাওয়ার পরে, বৃষ্টিতে ভিজার পরে যে মানুষটা আমার ক্ষতি করে নাই, সে আবার আমার কিসের ক্ষতি করবে? আমি আপনাকে বারবার বলি যে এই মেয়ে যে কথাগুলো বলে এগুলো কিন্তু কোনো ছোট মানুষের কথা না, মানে তার বয়সের সাথে তার কথাবার্তা কিন্তু যায় না, তার কথার ধরন কিন্তু সম্পূর্ণ আলাদা। একেবারে বয়স্ক মানুষের মতো ও কথা বলে, মনে হয় যেন অনেক শিক্ষিত, অনেক বয়স্ক, এরকম কথা বলে, কিন্তু তার বয়স তো কম। আমি তখন বললাম তোমার আছে কি যে ক্ষতি হয়ে যাবে, হারানোর ভয় পাচ্ছ? পরে হাসতেছে। আমি পরে বলে যে আমি কথার কথা বলি নাই, সত্যি আমাকে নিয়ে যাবেন? আমি যাব। আমি বললাম তোমার আব্বু আম্মু বকা দিবে না? বলে আগেই তো বললাম আমার আব্বু আম্মু নাই। আমি বললাম আচ্ছা ইশরা আমি তোমাকে যত দেখি ততই না মুগ্ধ হয়ে যাচ্ছি, আমি তোমাকে যত দেখি ততই তোমার মাঝে হারিয়ে যাচ্ছি, তোমাকে যত দেখি ততই না তোমার মাঝে আমার কৌতূহল জাগতেছে যে আসলেই কি, মানে এইটা কীভাবে সম্ভব, এটা কিভাবে হতে পারে, মানে তোমার সব কিছুর মাঝে আমি কেমন জানি চেঞ্জিং একটা ভাব পাচ্ছি। পরে আমাকে বলতেছে যে আপনি এরকম করে বলতেছেন কেন, আমাকে নিবেন না তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি তো গরিব, আমার তো ভালো জামা কাপড় নাই, এই জন্য নিবেন না, ঠিক আছে আমি যাব না, এই বলে চলে যাচ্ছে। আমি বললাম বসো। কোথায় যাচ্ছ? এখানে বসো, তোমার সাথে আমার কথা শেষ হয় নাই। মানে আমাকে বলে আপনি আমাকে নিয়ে যাবেন? আমার অনেক স্বপ্ন ছিল বান্দরবান দেখা, কিন্তু আমাদের তো টাকা পয়সা নেই, যেতে পারি না, আপনি কি নিয়ে যাবেন? বলে মিস্টার তুমি কি সত্যিই যেতে যাচ্ছ নাকি কথার কথা বললা? বলে না আমি আপনাকে কথার কথা বলি নাই, আমি সত্যিই যেতে চাচ্ছি। আমি তখন বললাম যে তুমি আমাকে কিভাবে বিশ্বাস করো, আমাকে তো তুমি তেমন ভালো করে চিনো না, আজকালকার সমাজে মানুষ পাগলের সাথে পর্যন্ত খারাপ কিছু করে বসে, তুমি তো একটা ছোটো মেয়ে, আমি তো নিয়ে তোমাকে বিক্রিও করে দিতে পারি, তখন কি হবে? পরে বলে আমি জানি আপনি আমার বিক্রি করবেন না, নিয়ে যাবেন? আমি তখন নিচের দিকে তাকাই থেকে বলতেছি, মানে ভাবতেছি যে কি বলবো। আবার আমাকে প্রশ্ন করে কি হলো, নিয়ে যাবেন না? আমি বললাম আচ্ছা ঠিক আছে নিয়ে যাবো। ও তখন একটা হাসি দিয়ে বললো কবে? আমি বললাম কবে যাবা? বলে সামনে শুক্রবারে। তখন ছিল বুধবার। আমি বললাম যে কালকেই তো বৃহস্পতিবার, এরপরের দিন? বলে হ্যাঁ এরপরের দিন। প্ল্যানিং তো হুট করেই হয় তাই না, নিয়ে যাবেন? তখন হাসি দিয়ে বললাম ঠিক আছে, তাহলে এই শুক্রবারের সন্ধ্যার সময় তুমি কই আসবা? বলে এখানেই আসবো, এখান থেকেই যাব। আমি বললাম এখানেই আসবা? বলে হ্যাঁ এখানেই আসবো।
আচ্ছা ঠিক আছে। এই কথা বলার পরে আমি তখন তারে নিয়ে মানে তখনও কিন্তু আমি শিওর না যে এই মেয়ে আসবে বা আমার সাথে যাবে। বিশ্বাস করুন, শুক্রবারে মাগরিবের পরে, মাগরিবের নামাজটা পড়ছি, বাসায় পড়ার পর আমি আম্মুরে বললাম যে আমি ঘুরতে যাবো। আম্মু তো রাজি হয় না। এরপর আমি ব্যাগ ট্যাগ নিয়ে, আমাদের গিটার আছে, আমার গিটার নিয়ে ওইখানে যাওয়ার পরে দেখি যে আসতেছে। এমন সুন্দর একটা জামা পরছে, অবাক। আমি বললাম কী ব্যাপার ইশরা, তুমি চলে আসছো? বলে হ্যাঁ, নেবেন না আমারে? আমি বললাম আরে মানে হাতে আবার ব্যাগও আছে, ব্যাগের মধ্যে আর 2-1টা জামা কাপড়। আর আমি বললাম তোমার আব্বু আম্মুরে কী বলছো? বলে যা বলার বলছি, চলেন। বলে তোমার আব্বা আম্মাকে তুমি কী বলছো? তোমার আব্বা আম্মা কী জানে? বলে আব্বা আম্মাকে বলছি, আপনি নেবেন আমারে, নিলে চলেন। আমি তখন তারা নিয়ে কাউন্টারে গেলাম। বাস হচ্ছে আপনার দিনের মানে রাত্রে 11:30টায় বাস। তা আমি হাঁটতেছি, আমি আবার কোনো ফ্রেন্ডের সাথে ফোনে কথা, মানে কোনো ফ্রেন্ডকে ডাকবো, কারোর সাথে কথা বলবো, আমাকে ওইটা দেয় না, কারোর সাথে কথা বলতে দেয় না। আমার এত ভালো লাগতেছিল, বিশ্বাস করেন, কীভাবে যে মানে অনেকটা সময় 4-5 ঘন্টা কেটে গেলে আমি বুঝতেই পারলাম না। একটা পর্যায়ে বাস ছাড়ার সময় হলো, ওর জন্য পাশাপাশি সিট নিলাম, নিয়ে আমি তখন বাসের মধ্যে বসছি। আমার বলে আপনার মাথা টিপে দিব বাসের মধ্যে বসে? বলে তুমি মাথা টিপে দিতে পারবা? বলে হ্যাঁ ঠিক আছে দাও। ওই মাথা টিপে দিতেছে, মাথা টিপতেছে। আমার না ওর মাথা টিপে দিতে আমার এত আরাম লাগতেছিল, মানে আমার ঘুম চলে আসছে। যখনই আমরা আপনার দিকে চলে গেছি, আপনার কেরানীহাটের ওইখানে গেছি, তখনই আমার ঘুমটা ভেঙে গেছে। কেরানীহাট থেকে যখন পাহাড়ের দিকে যাচ্ছে, বান্দরবানের দিকে, আমার ঘুম ভেঙে গেছে। ওদিকে চুপটি করে বসে আছে, হাসতেছে। বললাম কী ব্যাপার, তুমি হাসতেছো কেন, তুমি ঘুমাও নাই? বলে না, আমি তো সব দেখছি, পাহাড়ি রাস্তা, পাহাড়ি মানুষ, অনেক কিছু দেখছি। পরে সকালবেলা ওইখানে গিয়ে নামলাম। নামার পরে আমি প্ল্যানিং করতেছি কি বান্দরবানেই থাকবো না, এখান থেকে লামার দিকে চলে যাব। পরে ওর সাথে কথাবার্তা বলে সব কিছু ঠিকঠাক করে আমি একটা গাইডের সাথে কথা বলে দিই। আমি তখন লামার উদ্দেশ্যে রওনা দিলাম এবং ভোরেই আমি তখন লামাতে চলে যাই। বিকেলের দিকে গিয়ে পৌঁছানোর পরে মানে আমার একটা অভ্যাস হচ্ছে হাঁটা। মানে আমি যখনই পাহাড়ে কোথাও ঘুরতে যাই, আমি প্রচুর হাঁটি। ক্যাম্পেইন করা বা ট্যুরকে কষ্ট করে ট্যুর এনজয় করা, মানে কষ্ট করে ভ্রমণকে এনজয় করা হচ্ছে আমার পছন্দের কাজ। আফটার দ্যাট আমি ওরে বললাম যে ঠিক আছে তাহলে চলো আমরা পাহাড়ের দিকে হেঁটে আসি। তাই বলার পরেও বলা আচ্ছা ঠিক আছে। লামাতে গেলাম, 1 রাত থাকলাম। পরের রাতে এখন ওরে যে আমি নিয়ে আসছি, সবাই বলে আমার ছোটো বোন। আমি সবার কাছে পরিচয় দিই ওখানে যে আমার ছোটো বোন, আমার ছোটো বোন। সবার কাছে বলে নাম হচ্ছে ইশরা, সবার কাছে এটাই বলে আমার ছোটো বোন। কারণ সবাই তখন বুঝে। এরকম করে ওর সাথে আমি তখন ওই পাড়ার দিকে হাঁটতে গেলাম। একটা সাকমা পাড়া আছে, ওই পাড়ার দিকে হাঁটতে গেছি। পাড়ার দিকে হাঁটতে যাওয়ার পরে এই পাড়া থেকে আপনার মানে একটা সাকমাদের পাড়ার ওইখানে যাওয়ার পরে কিছু পাহাড়ি মানুষ একটা পাহাড় থেকে নেমে আসতেছে। আমি লোকগুলো জিজ্ঞেস করলাম কী ব্যাপার, আপনি এরকম দল বেঁধে কোত্থেকে আসছেন? লোকগুলা বলল আমরা মানুষ সংসাঙের ওখানে গেছি, এটা বলে মানে মানুষ সংসাং তান্ত্রিকের কাছে গেছি। আমি বললাম মানুষ সংসাং কোনো তান্ত্রিক এখানে আছে? বলে হ্যাঁ। মেয়েটা তখন আমার দিকে তাকায় আছে। আমি বললাম আমি তান্ত্রিকটাকে দেখতে যাব। আমাকে বলে না যাব না, মানে আমাকে ইশরা বলে যাব না। আমি বললাম আরে না, তান্ত্রিকটাকে দেখে আসি, ওখানে নাকি কোন তান্ত্রিক আছে, একটু দেখে আসি। বলে না আমি যাব না। আমি বললাম আরে ভাই তুমি যাবা না কেন, চলো দেখে আসি। বলে না আমি যাব না। যতই দেখে আমি নিতে চাই সে যায় না, মানে সে যাচ্ছে না। একটা সময় আমি তার জোর করে যখন নেওয়ার চেষ্টা করি, চিৎকার করতে শুরু করে। তা আমি না বুঝলাম না যে ওখানে একজন তান্ত্রিকের কাছে গেলেও সমস্যাটা কেউ কেন যাবে না। আমার এমনি তান্ত্রিক কবিরাজ ওদেরকে ভালো লাগে, কারণ একজন কবিরাজ আমাদের অনেক বড় উপকার করেছে সেখান থেকে। এখন যতই তাকে নেওয়ার চেষ্টা করলাম, যতই কিছু করলাম না, ও যাবে না, শেষ পর্যন্ত যায় নাই। না যাওয়ার পরে আমি তখন তারে নিয়ে চলে আসছি। আমরা যেখানে মানে হোটেল যেখানে নিয়েছিলাম, হোটেল বলতে একটা পাড়ার একজন, আমি সবসময় এভাবেই ট্যুরগুলো করি। ধরেন আপনার বান্দরবানে গেলে সাকমাদের যে পাড়া হয়, পাড়ার মধ্যে যে ঝুমঘরগুলো হয়, ঝুমঘরে আমি থাকি, মানে ঝুমঘরেই আমার থাকার পছন্দ। আর অথবা অনেক সময় পাড়ার মধ্যে সাকমারা ঘর বানিয়ে রাখে রিসোর্টের মতো করে, ওই রকম লামার মধ্যে একটা জায়গার মধ্যে আমি তখন ছিলাম। রাত্রে আনুমানিক 9টার দিকে ও আমার বলে চলে যাবে। 9টা বাজে, তখন বলে চলে যাবে ওখান থেকে ইশরা। মানে ওর আচরণগুলো ওই তান্ত্রিকের ওখান থেকে আসার পরেই জানি পরিবর্তন। আমি বললাম আরে চলে যাবা কেন? চলে যাবা, আমরা এখানে আসছি ঘুরবো, চলে যাব। বলে আমি চলে যাব, আমি আব্বা আম্মার কাছে, মানে কান্নাকাটি করতেছে, একরকম বেহাল অবস্থা। ওই সময় হঠাৎ করে যিনি ওই মানে যার রুম আর কি, একজন সাকমা, তিনি আমাকে এসে বলতেছে যে একজন আপনার সাথে দেখা করতে আসছে। আমার বলে, আমি বললাম কে দেখা করতে আসছে? বলে আপনি বেরিয়ে আসেন। আমি বললাম আমার বোন তো কান্না করতেছে, যে আমার সাথে দেখা করতে আসছে ওনাকে আমার কাছে আসতে বলেন। এই সময় ইশরা বলতেছে না ওনাকে আসতে বললেন না,
ওনাকে আসতে বলেন না, ওনাকে চলে যেতে বলেন, ওনাকে চলে যেতে বলেন, ওনাকে চলে যেতে বলেন। আমি তখন বললাম, আর ইশরা তুমি এরকম করতেছো কেন? মানে তুমি এরকমটা কেন করতেছো? মানে কি কেন এরকমটা করতেছো? এই কথা ও চিৎকার করতে করতে হঠাৎ করে আমি দেখলাম একজন তান্ত্রিকের মতো একটা লোক, একদম চুলগুলা লম্বা লম্বা, হাতের মধ্যে একটা লাঠি, উনি এসে দেখে আমার একটা হাসি দিছে। হাসি দিয়া ইশরার দিকে তাকাইছে। ইশরাতের দিকে তাকানোর পরে ইশরা চিৎকার করতে শুরু করছে। আমি লোকটারে বললাম যে আপনি চলে যান, আপনি চলে যান। ও চিৎকার করতেছে, আমার বোন আপনাকে দেখে ভয় পাচ্ছে। তান্ত্রিক বলতেছে ভয় পায় নাই, আপনি চুপ করেন। আমি চুপ করে আছি এবং কিছুক্ষণ পরে প্রায় কবিরাজের ওর দিকে মনে হয় 1 থেকে 2 মিনিটের মতো তাকিয়েছিল এক দৃষ্টিতে। তাকিয়ে থাকার পরে এই জায়গার ভিতরেই ইশরা তখন জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারিয়ে ফেলার পরে কবিরাজ তখন বলে, মানে ওই তান্ত্রিক তখন বলে আমি চলে যাই। আমি বললাম আপনি কেন আসছিলেন? উনি হাসে। ওনার সাথে আরও 2 জন ছিল, ওই 2 জন সহ তারা তখন এখান থেকে চলে যায়। এবার আমি ইশরার চোখে মুখে পানি দিচ্ছি। চোখে মুখে পানি দেওয়ার পরে ও তখন উঠছে, মানে শোয়া থেকে উঠছে, ওইটা আমার দিকে তাকায় আছে। আমার বলে আপনি কে? আমি বললাম তুমি আমার চিনো না? বলে আপনি একবার আমি দেখছিলাম ক্যাম্পাসের ওই দিকে, বৃষ্টির মধ্যে আপনি দৌড়ে আমার ধরতে আইছিলেন না? আমি বললাম, তখন আমার হঠাৎ মনে পড়ছে 2য় দিন ওর সাথে আমার যেভাবে দেখা, এটাও বলতেছে যেদিন ও বললো ওর নাম লিজা। পর আমি বললাম যে তুমি আমার সাথে এখান পর্যন্ত আইসা আমাকে চিনতে পারছো না? বলে আমার এখানে কে আনছে? আমি বললাম ইশরা তুমি এগুলো কী বলতেছো? বলে ইশরা কে? আমি বললাম তোমার নাম কি? বলে আমার নাম লিজা। আমি বললাম তোমার নাম লিজা, তা ইশরা কে? ওরে আমি জিজ্ঞেস করি ইশরা কে, ও আমার জিজ্ঞেস করে ইশরা কে। এরকম করে আমি বললাম দেখো এখন তো অনেক রাত হয়েছে, এরকম চিল্লাচিল্লি যদি করো, আশেপাশের হোটেলে মানুষ আছে, এরা এসে আমাদেরকে মারবে, তুমি এরকম করো না। ও চিৎকার করতে শুরু করছে। ভাগ্য ভালো আমি একজন সাকমা মহিলাকে পাইলাম। মহিলারে বললাম যদি এরকম করতেছে, বলে কি হয় আপনার? বললাম আমার ছোটো বোন হয়। সাকমা মহিলা তখন তারা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ও তখন কিছুটা শান্ত হলো, সাকমা মহিলার কাছে চলে গেল। আমি তখন শুয়ে চিন্তা করতেছি এটা কি হইলো, এটা কি হইলো, মানে এটা কি ঘটলো, এটা কি আমি নিজেও বুঝতেছি না যে এই পুরো ঘটনাটা আমার সাথে কি ঘটলো। ইশরা কোথায় গেল? এই তান্ত্রিক আমার বাড়িতে কেন আসলো, এইখানে কেন আসলো, এবং কেনই বা ইশরার দিকে এভাবে তাকিয়ে থাকার পরে মুহূর্তের মধ্যে ইশরা জ্ঞান হারিয়ে ফেললো। জ্ঞান ফিরে আসার পরে ইশরা কেন তার নাম লিজা বলতেছে? একরকম ভয় কাজ করে, আবার অন্যরকম লাগতেছে। এবং একটা পর্যায়ে আমি তখন মোটামুটি ঠিক হলাম। ঠিক হওয়ার পরে সকাল হওয়ার পর আমি ওর কাছে গেছি। ও ঘুমায় আছে। 8:30টার দিকে ঘুম থেকে উঠছে। উঠার পরেও আমি বললাম আমি বাড়ি যাব। আমি তোমার বাড়ি কই? বলে ঢাকায়। আমি তোমার বাড়ির ঠিকানা জানো? বলে জানি। আমি আর একটা সেকেন্ডও লেট করিনি, ওখান থেকে করিনি। আমি তখন রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। রওনা দিয়ে দিনের বেলায় তো আসা খুব কঠিন। রাত্র 9:30টার দিকে ঢাকায় এসে পৌঁছাই। 9:30টার দিকে ঢাকায় এসে পৌঁছানোর পরে আমি বললাম তোমার বাড়িতে এখন যাবা না কালকে যাবা? বলে না এখনই যাবো। আমি বললাম এত রাতের বেলায় তুমি যাবা? বলে হ্যাঁ এত রাতের বেলায় আমি যাব। পরে আমি বললাম ঠিক আছে চলো। তো বাস থেকে নেমে যখন তারা নিয়ে আমি সিএনজিতে নিয়েছি, তো সে কান্না করতেছে যাবে না। তাই আমি বললাম যে কান্না করতেছো কেন, যাবে না কেন? তুমি না এই বান্দরবান থেকে চলে আসছো, বাসায় যাবা? পরে বলে বাসায় গেলে আমার সৎমা আমারে মেরে ফেলবে। আমি বললাম বাসায় তোমার সৎমা? বলে হ্যাঁ বাসায় আমার সৎমা আমারে মেরে ফেলবে, আমার সৎমা আমারে মেরে ফেলবে। আমি বললাম তাহলে তুমি এতদিন পর্যন্ত ফুল বিক্রি করছো, ফুল কে দিছে? বলে আমার একটা বড় আপু ফুল দিছে, আমি ফুল বিক্রি করছি। তাই আমি বললাম তোমার বড় আপু তোমার ফুল দিছে, তোমার বড় আপুর নাম কি? বলে নাম জানি না। আমি বললাম তোমার বড় আপুকে তুমি দেখছো? বলে হ্যাঁ দেখছি। কতটুকু বয়স? তখন বলে অনেক বয়স। এরকম আমাকে দেখায়, মানে সুন্দর, এটা আমাকে বলে। তাই আমি বলি তুমি রাতের বেলায় কোথায় থাকতাম? বলে সারাদিন ফুল বিক্রি করে আপু আমার একটা ঘরে নিয়ে যেত, ওই ঘরে থাকতাম। আমি বললাম ওই ঘরটা কোথায়? বলে জানি না। আমি তখন আর বুঝতে পারছি না, বাসায় সে যাইতে রাজি হয় না। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। রাতটা কোনো রকমে আমি হোটেলের মধ্যে বসে কাটাইলাম। সকালবেলা তার নিয়ে তার বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে তার বাসায় নক করলাম। একটু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, ওর মা তখন দরজা খুলছে। বলে এটা আমার সৎ মা। এরপরে বলে তুই এতদিন পরে কোত্থেকে আসছিস? 1 বছর পরে। ওরে বলতেছে, মানে 1 বছর পরে মেয়েটাকে দেখার পরে বলে যে তুই এতদিন পরে কোত্থেকে আসছিস। আমি বললাম ওকে চিনেন? বলে হ্যাঁ চিনি, এটা আমার সৎ মেয়ে, ওর মা মারা গেছে, ওর নাম লিজা। আপনি কোত্থেকে আনছেন? আমি বললাম আপনি ওর সাথে এরকম ব্যবহার করতেছেন কেন? বলে ব্যবহার করবো তো কি? আমি বললাম আচ্ছা ওরা এখানে রেখে যাব? বলে আপনার ইচ্ছা। আমি তখন বললাম লিজা এখানে থাকবা? বলে উনি আমার মেরে ফেলবে, এখানে থাকলে উনি আমাকে মেরে ফেলবে। আমি চলে আসছি, আমার পিছনে চলে আসে। আর ওই মহিলা কিছুই বলে না। আমি তখন তারা আমার পিছনে নিয়ে চিন্তা করতেছি। আমি 2-3 রাত ঘুমোতে পারি না, এবং জার্নিং করতেছি এখান থেকে ওইখানে, ওইখান থেকে এইখানে। তার উপরে 2-3টা রাতে ঘুমোতে পারি না। মানে অবস্থা তখন এতটাই খারাপ হয়ে গেল যে আমি এটা নিতে পারতেছি না। মানে এত টেনশন, এত ডিপ্রেশন, এত কিছু আমি নিতে পারতেছি না।
না পাইরা হঠাৎ করে আমার তখন এই সুলেমান কবিরাজের কথা মনে হলো যে আমার তো একজন বাবার বন্ধু আছে, মানে একজন পরিচিত বাবার বন্ধুর একজন কবিরাজ আছে সুলেমান কবিরাজ, যিনি আমাদেরকে বাড়ি বানানোর সময় সাহায্য করছিল। আমি এই সুলেমান কবিরাজের দ্বারস্থ হব। আমি তখন এই লিজাকে নিয়ে সুলেমান কবিরাজের বাড়িতে গেলাম। সুলেমান কবিরাজের বাড়িতে গেছি এবং সুলেমান কবিরাজের বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে উনি তখন হচ্ছে কি আপনার যাওয়ার পরে তিনি কী জানি করতেছিল, ভিতরে অনেকক্ষণ বসেছিলাম। পরে আসার পরে আমি পরিচয় দিলাম, আমার আব্বুর কথা বললাম, আব্বুর ফ্রেন্ডের কথা বললাম। বলে হ্যাঁ তোমাকে তো চিনি, বসো। পরে বসছে। বসার পরে বলে এটাকে, আমি বললাম এটা কি নিয়ে আপনার কাছে আসছিলাম, একটু কথা বলবো। পরে বলে ঠিক আছে বলো। তখন ঘটে যাওয়া অতীতের সমস্ত ঘটনাগুলো আমি তার কাছে বলি, সুলেমান কবিরাজের কাছে বলি যে এটা ঘটছে, এটা হয়েছে। পরে উনি করলো কি, বলো মেয়েটাকে এখানে আনো। কাছে নিলাম। পরে উনি মেয়েটার কপালে এমনি হাত দিল, এরকমভাবে হাত দিল। হাত দিয়ে উনি চোখটা বন্ধ করলো। কিছুক্ষণ চোখটা বন্ধ করে থাকার পরে হাতটা আনলো, এনে বলতেছে যে মেয়েটাকে তার মায়ের কাছে দিয়েন না, মেয়েটাকে তার মায়ের কাছে দিলে মেয়ের মা মেয়েটাকে মেরে ফেলবে। আমি বললাম যে মেয়েটাকে মেরে ফেলবে তো ঠিক আছে, কিন্তু এই যে ঘটনাগুলো ঘটলো এগুলো কি? তখন বলতেছে মেয়েটাকে মেরে ফেলার তার মা মেরে ফেলতে চাইতো এবং তার মা মেরে ফেলতো এবং মেরে ফেলার জন্য সমস্ত প্ল্যানিং করে এবং মেয়েটা ঘর থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে তার সাথে একটা পরী আসে, একটা জিনের কন্যা, যে জিনের কন্যাটার নাম হচ্ছে ইশরা। এই ইশরা পরীটা তার সাথে আসে এবং তার সাথে আসার পরে এই ইশরা পরীটা তার সাথে থাকতো। ফুল বিক্রির নাম করে মেয়েটা ঘুরে বেড়াতো। রাতের বেলা ইশরা এই পরীটার সাথে থাকতো, পরীটার সাথে ঘুমাইতো, পরীটাই তারা খাওয়াইতো। আমি বললাম তাহলে ইশরা কোথায়? বলে ইশরাকে আপনি যে বান্দরবান নিয়ে গেছেন, ওখানে আপনার মানুষ সংসাং যে তান্ত্রিক আছে, এই মানুষ সংসাং তান্ত্রিকে এই ইশরাকে বন্দি করে ফেলে। এগুলো হচ্ছে ভালো জাতের পরী বা ভালো জাতের জিন, ওদেরকে দিয়ে কাজ করানো যায়, বিভিন্ন ধরনের ভয়ানক কাজ করানো যায়, যার জন্য ওই পরীটাকে ওখানে বন্দি করে ফেলে এবং বন্দি করে হচ্ছে এই মেয়েটাকে হচ্ছে লিজাকে আপনার কাছে দিয়ে দেয়। এটা ওই মানসিক তান্ত্রিকে করেছে। ওই মানসিক তান্ত্রিকের কাছে এই ইশরা মেয়েটা, মানে ইশরা নামের যে পরীটা আছে ওইটা বন্দি হয়ে গেছে। আমি তখন বললাম যে এইটা আপনি কি কথা বলতেছেন? বলে হ্যাঁ, পরীটা ওখানে বন্দি হয়ে গেছে, পরীটাকে ওই জায়গায় বন্দি করে রাখছে। আমি তখন বললাম যে মানে আমার তখন এই ইশরার জন্য, আমি তো আজকে যে লিজাকে দেখতে পাচ্ছি, আমি তো এই লিজার মাঝে ইশরার কোনো কিছুই দেখতে পাই না। পরে আমি ওনাকে বললাম যে সুলেমান কবিরাজকে বললাম কোনো না কোনোভাবে ওই তান্ত্রিকের হাত থেকে ইশরাকে বাঁচানো যাবে কি না। উনি বলে না, ওই তান্ত্রিক অনেক ভয়ানক তান্ত্রিক, ওর সাথে 7টা মানে আপনার 9টা দুষ্ট পরী আছে এবং ওই দুষ্ট পরী 9টা ওর বোন, এই 9টা দুষ্ট পরী ওর সাথে আছে এবং ওই দুষ্ট পরীগুলো থাকার কারণে ওই খারাপ কাজগুলো করতে পারে। তো মনে হয় না যে ওর মাধ্যম থেকে আপনি ওরে রক্ষা করতে পারবেন। আমি তখন বললাম আঙ্কেল, আপনি তো আমার আব্বার বন্ধু, এক কথায় বলতে গেলে আমি আসলে আপনার কাছে অনুরোধ করে বলতেছি যে আমি ইশরাকে ওখান থেকে মুক্তি করতে চাই। উনি আমারে বলে যে ঠিক আছে, দেখেন আপনি কি করতে পারেন, আপনি চলে যান, আপনি 2-1 দিন পরে আসেন, দেখি আমি কিছু করতে পারি কি না। এই কথা বলার পরে আমি তখন এই লিজার নিয়ে আমার বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে মা তো রাগান্বিত, কেন আমি পিছিয়ে মেনে আসছি। আমি বললাম মা, আমার তো 2টা বোনেরই তো বিয়ে হয়ে গেছে, ও আমার বোন হিসেবে আমাদের ঘরে থাকবে মা। মানে মাকে অনুরোধ করলাম, অনুরোধ করার পরে মা তখন রাজি হলো ওকে রাখার জন্য এবং লিজা তখন আমাদের ঘরে থাকতে শুরু করে। কিন্তু লিজার অতীতের কোনো ঘটনাই মনে নাই। এই যে ইশরা হিসাবে সে আমার কাছে আসছিল, আমার কাছে ফুল বিক্রি করতো, আমি তার টাকা দিতাম, তার নিয়ে ঘুরতে যেতাম, শুধু একটাই মেমোরি তার মনে আছে, বৃষ্টির দিনে আমি তার ইশরা বলে ডাক দিয়েছিলাম, ওইটুকুই তার মনে আছে, বাকি কোনো কিছুই কিন্তু তার মনে নাই। এবং সে আমাকে বান্দরবন থেকে যখন তার জ্ঞান ফিরে তখন থেকে স্মৃতিগুলো মনে আছে। 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে এবং বুকের ভিতরে আমার কষ্টের পরিমাণ বাড়তেছে যে ইশরাকে ওখানে বন্দি করে রেখেছে, ওই তান্ত্রিক ইশরাকে বন্দি করে রেখেছে, আমি কি তান্ত্রিকের হাত থেকে ইশরাকে বাঁচাতে পারবো না? এভাবে দিন আর রাতগুলো কাটতেছে এবং বুকের ভিতরে কষ্টের পরিমাণটা আরও বেশি তীব্র হচ্ছে। অনেক দিন পরে আমি একদিন সিদ্ধান্ত নিলাম আমি একদিন ওই মানুষ সংসাং তান্ত্রিকের বাড়িতে যাব। এর মাঝে কিন্তু আমি বারবার এই সুলেমান কবিরাজের কাছে গিয়েছিলাম, উনি কিছুই করতে পারেনি। উনি আমাকে বলে আমি মানুষ সিংহের সাথে পারবো না, মানুষ সিংসাং সং উনি হচ্ছে অনেক বড় মাপের একজন তান্ত্রিক, ওনার সাথে আমি পারবো না এবং তিনি ভালো কোনো কাজ করে না, সে খারাপ, আমি তার সাথে পারবো না এবং আপনিও ওই পরীটাকে ওখান থেকে আর বাঁচাতে পারবেন না, ওখান থেকে আর রক্ষা করতে পারবেন না এবং ওখানে গিয়ে আপনার লাভ হবে না, বা অন্য কেউ চাইলেও ওই মানুষ সিংহের থেকে পরীটাকে আনতে পারবে না। এরকম অসংখ্য পরীকে তিনি বন্দি করে রেখেছে, ওনার কাছে পারবেন না। তখন আমি মানবতার ফেরিওয়ালার মতো করে একদিন আমি ওনার কাছে গেলাম, মানে ওই লামাতে গেলাম, বান্দরবান লামাতে যাওয়ার পরে ওই মানুষ সিংহের যেই মানে ওনার যে আশ্রম আছে বা যেখানে উনি থাকে ওইখানে ওনার বাড়িতে গেছি। দুপুরে যাওয়ার পরে ওনাকে দেখছি উনি বসে আছে, মানে তন্ত্রমন্ত্র পড়তেছে, বসে আছে। পরে
আমি বললাম যে দাদা আপনার সাথে একটু কথা বলতে আসছিলাম। পরে আমার দিকে তাকিয়ে বলে লাভ হবে না, তুই চলে যা, এমনি বলে। আমি বললাম লাভ হবে কি হবে না এটা তো ঈশ্বরই ভালো জানে, তো আপনি যেটা করছেন এটা কি আপনি ভালো করছেন? উনি আমাকে বলে যে না, আমি যেটা করছি এটা ভালো করছি। আমারে বলে এটা তোর এখানে থাকবে কেন, এটা আমার দরকার, আমার দরকারি জিনিস তোর কাছে কেন থাকবে? আমি বললাম দাদা আপনি টাকা পয়সা যত টাকা বলেন, আপনি যা চান, প্রয়োজনে আমি আমার কিডনি বিক্রি করে দিব, আপনি যেটা বলেন আমি সেটাই করব। কিন্তু আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করি, আপনি ইশরা নামের যে পরীটাকে বন্দি করেছেন আপনি ওনাকে ছেড়ে দেন, ওনার তো কোনো অপরাধ নাই। পরে তিনি আমাকে বলতেছে যে না, এটা সম্ভব না, যারা আমি একবার কবজায় নিয়ে আসছি এরে আমার ছাড়া যাবে না। আমি বলছি দাদা আপনি চাইলে পারবেন, আমি আপনার কাছে অনুরোধ করে বলতেছি আপনি চাইলে পারবেন, আপনি এই কাজটা করেন, মানে একরকম হাত জোর করে ক্ষমা চাইতেছি। না, উনি এটা করবে না। আমি সারাটা দিন ওনার ওখানে থেকে গেলাম। সন্ধ্যার সময় ওখানকার যে সাকমা মানুষরা আছে ওরা আমার বলতেছে যে আপনি চলে যান। আমি বললাম কেন? বলে আপনি চলে যান, তা না হলে রাতের বেলা আপনার বড় ধরনের ক্ষতি উনি করে ফেলবে, উনি আপনার উপরে খুব রেগে আছে। সন্ধ্যার বাতি নিভে যাওয়ার পরে উনি যে আপনার কী করবে আপনি চিন্তাও করতে পারবেন, আপনাকে মেরেও ফেলতে পারে, আপনি এখান থেকে চলে যান। এবং সবাই যখন এরকম বলে বলতেছে আমার ভিতরেও ভয় কাজ করলো এবং একটা পর্যায়ে আমার ওখান থেকে চলে আসছে। এসে আমি যে হোটেলে ছিলাম সারাটা রাত ওই হোটেলে আমাকে একটা সেকেন্ডের জন্য ঘুমোতে দেয় নাই। আমি পরের দিন হসপিটালে ভর্তি হয়ে দিয়েছি, আমাকে সারাটা রাত এভাবে চাপছে, মানে উপর থেকে চাপ দিয়ে মনে আমার হাড়গুলো ভেঙে ফেলছে। আমি পুরো 1 সপ্তাহের মতো টানা বান্দরবন হসপিটালে ভর্তি ছিলাম। 1 সপ্তাহ পরে আমার আব্বা আম্মা গেছে ওখানে, যাওয়ার পরে তারা তখন ওখান থেকে আমাকে নিয়ে আসছে বাসায় আনার পরে তারা বলতেছে যে তুই এগুলো কেন করতেছিস, সে পাগলামি কেন করতেছিস, তুই বিয়ে কর, তুই বিয়ে করলে সব কিছু ঠিক হয়ে যাবে, তোর মাথা খারাপ হয়ে গেছে। আমার আব্বা আম্মার আমি বুঝাইলাম যে তোমরা একটু বুঝতে চেষ্টা করো, আমি একটা পরিকল্পনার মধ্যে আছি, একটা ঝামেলার মধ্যে আছি, আমি এই ঝামেলা থেকে উঠে আমি এরপরই বিয়ে করবো না, আমার আব্বার কথা হচ্ছে বিয়ে করতে হবে। আমি রাস্তায় ঘুরতেছি, আমি পড়াশোনা শেষ করে ফেলেছি, গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেছে, এরপরেও কেন আমি এরকম করতেছি, আমি এত মানবতা কেন আমার ভিতরে? মানে আব্বা তখন আমাকে বিয়ে করাই দিবে এক কথায়, বিয়ের জন্য খুবভাবে প্যারা দিচ্ছে এবং প্যারা দিতে একটা পর্যায়ে আব্বা তখন আমাকে বিয়ে করাই দিবে। এবং আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমার জীবন থাকতে আমি এই মুহূর্তে বিয়ে করব না, আমি বিয়ে করব না, আমি যতক্ষণ না পর্যন্ত ইশরাকে তার রাজ্য থেকে আলাদা করতে না পারি বা ওখান থেকে আনতে না পারি। আমি আবারও পুনরায় সুলাইমান কবিরাজের কাছে গেলাম। তিনি আমাকে সর্বশেষ বলল যে এই যে মানুষ সংসাং জিন কবিরাজ আছে, মানে তান্ত্রিক আছে, মানুষ সংসাংয়ের বাম হাতের মধ্যে শরীরের মানে শরীর কেটে, বাম হাতে শরীরটা কেটে শরীরের ভিতরে একটা পাথর ঢুকানো আছে, একটা পাথর ঢুকানো আছে, যার কারণে ওনাকে কোনো মানুষ যত ধরনেরই ভয়ঙ্কর কবিরাজ হোক বা যাই হোক ওনার কোনো ক্ষতি করতে পারবে না, ওনার কোনো ক্ষতি করতে পারবে না। ওনাকে যদি সাপেও কামড় দেয়, পৃথিবীর সবচেয়ে ভয়ানক সাপটাও যদি তার কামড় দেয়, তার কিছুই হবে না, তার কিছুই হবে না। এবং তারা যদি আপনি ছুরি আঘাত করেন সে সহজে মারাও যাবে না। এগুলো হচ্ছে সুলাইমান কবিরাজ আমাকে বলল। বলার পরে আমি তখন অন্য কবিরাজদের কাছে হাঁটতে শুরু করলাম, মানে যেতে অনেক কবিরাজের কাছে গেলাম, কবিরাজদের গিয়ে বললাম যে এমন এমন ঘটনা সব কবিরাজকে বলি, কিন্তু কোনো কবিরাজে এই মানুষ সংসাং তান্ত্রিকের কাছে যেতে রাজি হয় না। এবং একটা পর্যায়ে আমারে বলে যে আমি টাকার অফার করে, টাকা নেয় যে টাকা দেন করে দিব, আমি বলি করে দেন টাকা দিব, কিন্তু ওভাবে করে না, অ্যাডভান্স নিয়ে যায়, অ্যাডভান্স নিয়ে যে টাকা নিয়ে যায় ওই টাকা আর ফিরে পাই না, ওই টাকা আমাকে আর ফিরাই দেয় না। এবং আমি দেখতে পাই যে সম্পূর্ণ ভুয়া। আমি এর কিছুদিন পরে প্রায় আপনার 6 থেকে 7 মাস পরে আমি মানুষ সংসাং তান্ত্রিকের কাছে আবারও যাই, একদিনে যাই। যাওয়ার পরে আমি সেদিন ওনাকে বুঝাই, অনেকভাবে বুঝাই, কিন্তু উনি সেদিন আমার কোনো বুঝ নেয় না, উনি সেদিন আমার কোনো কথা শোনে না। তো ওনার সাথে থাকে, ওনার সহযোগী ছিলেন, ওইটা মানে মুসলমান, ওনার সাথেই থাকে, কিন্তু ওটা মুসলমান, আমাদের মতো করে আমাদের ধর্মের মানুষ, একজন বয়স্ক। তিনি একদিন আমাকে ডেকে বলে তোমার বাড়ি কই? আমি বললাম আমার বাড়ি ঢাকা। বলে তুমি কেন আসো এখানে? আমারে বললো। আমি তখন বললাম যে পুরো ঘটনা খুলে বলছে। পরে বলে দেখো শুধু একটা না, এরকম অসংখ্য পরীকে উনি কবজা করে রাখে, জিনকে উনি কবজা করে রাখে, উনি এগুলো দিয়ে কাজ করে।
তো উনি যেটাকে একবার বন্দি করবে ওটাকে তুমি বাঁচাতে পারবে না, ওইটার কাছে তুমি আসতে পারবে না। এমন নয় যে তোমার পরিটাকে সে আটকায় রাখছে, জেলখানার মধ্যে বন্দি করে রাখছে, সে না খেয়ে মরতেছে, সে কষ্ট পাইতেছে, বিষয়টা এরকম না। জাস্ট উনি ওইটাকে এমন একটাভাবে আটকানো হয়েছে যে এটা তোমার কাছে যেতে পারবে না। শুধু তুমি নয়, আর কোনো পৃথিবীর কোনো মানুষের সাথে সে যোগাযোগ করতে পারবে না। সে শুধুমাত্র আসলেই এই কবিরাজের কাছে আসতে পারবে, অন্য কোনো মানুষের কাছে যেতে পারবে না। ওকে ওরকমভাবে বন্দি করে হয়ে রাখা নাই যে ও কষ্টে আসতে খেতে পায় না, এরকম না। আমি তখন বললাম যে আমি তোকে মুক্ত করতে চাই। উনি বললো ওকে মুক্ত করতে গেলে তুমি মারা যাবা, তুমি ভুল করতেছো, তুমি যেইটা করতেছো আমি মনে করি তোমার উপরে মানুষ তান্ত্রিক এখনও অনেকটা উপকার করতেছে, বা তোমার উপর কোনো ক্ষতি উনি এখনও করে নাই ওভাবে। কারণ সে যদি ক্ষতি করতো তুমি ঢাকায়ও থাকতে পারতা না। তুমি যেগুলো করতেছো তুমি ঢাকায়ও থাকতে পারবে না, তোমাকে মেরে ফেলবে, তুমি মারা যাবা। ওনার সাথে 7টা দুষ্টপরি আছে, এবং ওই 7টা দুষ্টপরিকে উনি বিয়ে করছে, এবং ওই 7টা দুষ্টপরি ওনার 7টাই বোন, 9টাই বোন। এই 9টা পরীকে উনি বিয়ে করে উনি এই ধরনের কাজগুলো করতেছে আজকে বহু বছর ধরে। উনি দেশে থাকে না, আপনি যে বারবার আসেন উনি কিছুদিন পর এখান থেকে চলে যাবে, উনি কিন্তু আপনাকে মেরে ফেলবে। আপনি ঢাকায় থাকলেও আপনি মারা পড়বেন, হয় অ্যাক্সিডেন্ট করে মরবেন, নাহলে ঘরের মধ্যে হার্ট অ্যাটাক করে মরবেন, বা আপনি আধ্যাত্মিক টাইপের কোনোভাবে মারা যাবেন, কিন্তু মৃত্যুর কারণ দেখাবে অন্য কিছু। সত্যিকার অর্থে আপনি ওনার কারণেই মারা যাবেন, উনি আপনার পিছনে জিন চালান করে দিবে। আপনি আমার ধর্মের মানুষ, তাই আমি আপনাকে অনুরোধ করে বলি আপনি আর এখানে আইসেন না, আপনি এখান থেকে চলে যান। আমি তখন বললাম যে কাকা আপনি সত্যি বলতেছেন আমি পারবো না? বলেন না, আপনি চলে যান। সেখান থেকে আমি পুনরায় ব্যর্থ হয়ে ফিরে আসি বাড়িতে, এবং বাসায় আসার পর এখানে আরেকটা কথা আমি ওনাকে বলি, ওই বৃদ্ধ লোকটাকে, যে এই তান্ত্রিক এত খারাপ, মানে মানুষ তিনি এত খারাপ একজন তান্ত্রিক, তো আপনি এরপরও কেন ওনার কাছে যান, বা কেন আপনি কেন ওনার সাথে আছেন? আপনি তো ওনাকে ছেড়ে চলে যান, উনি তো খারাপ। ওই লোকটা তখন আমার দিকে তাকায় চোখের পানি ফেলে দেয়, মানে একরকম কান্না করে ফেলে, কান্না করে বলে আমি আপনার চেয়েও বড় বিপদে পড়ে ওনার সাথে আছি। বুঝতে পারলাম যে বয়স্ক লোকটার মাঝেও কোনো না কোনো কষ্ট আছে, যার কারণে উনি তান্ত্রিকের সাথে গোলামি করে যাচ্ছে। মুসলিম ধর্মের একজন মানুষ হওয়ার পরেও একজন সাকমা ধর্মাবলম্বীর কাছে তিনি মাথা নত করে আছে। তো আমি সেদিন চলে আসি, এবং বাড়িতে আসার পরে আমি তখন লিজাকে দেখি, এবং আমাদের পরিবারে আছে আজকে বহু বছর ধরে লিজা আমাদের ঘরে আছে। আজকে বহু বছর ধরে আছে, এবং আমরাই লিজার সমস্ত দায়িত্ব পালন করতেছি। লিজা এখন প্রায় যুবতী হয়ে গেছে, ওকে বিয়ে দেওয়ার সময়ও চলে আসছে, এবং আমাকে পরে আমার পরিবার বিয়ে শাদী করা আমি আছি। এরপরেও বিভিন্ন কবিরাজের কাছে গিয়েছি, অনেকভাবে ট্রাই করেছি, কিন্তু কোনোভাবেই আমি মানুষ হাত থেকে আমি এই ইশরাকে আর বাঁচাতে পারি নাই। তবে আমাদের যে সোলোমন কবিরাজ আছে তিনি শেষমেশ একটা কথা বলেছিল যে জীবন দশায় কোনো না একদিন ইশরা আমার কাছে আসবে, ওই পরীটা আমার কাছে আসবে। উনি আমাকে এটা বলছে, একদিন না একদিন মানুষ ওই তান্ত্রিকের কালো জাদুর হাত থেকে পরীটা রক্ষা পাবে। এবং আমার আব্বার যে সোলেমান কবিরাজ ছিল তিনি মারা গেছে, আজকে বহু বছর তিনি মারা গেছে। তো উনি মারা যাওয়ার পর আমি এই দায়িত্বটা এই ইচ্ছাটা আমি সম্পূর্ণ ছেড়ে দিয়েছি। আমি আর ওই পরীকে মানুষ হাত থেকে বাঁচানোর আর কোনো চেষ্টা করি নাই। তো কিছুদিন ধরে আপনার গল্পগুলো আমি শুনতে পাই, কিছুদিন ধরে আপনার গল্পগুলো আমার ভালো লাগে। তো অনেকগুলো গল্প আমি শুনেছি, বিশেষ করে ভৌতিক গল্পগুলো আমি অনেক শুনেছি। তো সেখান থেকে আমার মনে হলো যে আমি আপনাকে আমার এই বিষয়টা আমি আপনাকে আমার বিষয়টা জানিয়েছি। আমি পেশায় একজন বিজনেসম্যান, আমার আব্বু একজন ডাক্তার, এবং আমার আব্বু এখন রিটায়ারে আছে। তো আমিও এই মুহূর্তে আমি আপনাকে যখন গল্পটা লিখতেছি তখন আমি লন্ডনে আছি। আমি লন্ডনে আসছি 10 দিনের জন্য আমার মাকে নিয়ে আমার বোনের কাছে, এবং সেখান থেকে চলে যাব বাংলাদেশে। এবং যদি আপনি আমার গল্পটা রেকর্ড করেন, আমি আমার বোনের সাথে আমার বোনকেও আপনার স্টোরিগুলো দিয়েছে, আমার বোনও আপনার গল্প শুনবে। আর আমার মা আপনার একজন ভক্ত, আমার মাও আপনার গল্প শুনবে। যদি পারেন আপনি আমাদের গল্পটা রেকর্ড করবেন। আর আপনার জন্য দোয়া রইল। ভালো থাকবেন, এগিয়ে যান। আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে রাজধানী ঢাকার ছেলে মাহিরের জীবনের বাস্তব গল্পটা শোনার জন্য। কয়েকদিন ধরে আমার মাঝেও কিছু সমস্যা কাজ করতেছে। এই ভৌতিক গল্পগুলো আমি রেকর্ড করতেছি তখন থেকে আমি আমার মাঝেও কিছু জিনিস আমি দেখতে পাই। যেমন আমি যখন ঘুমাই, আমার কাছে মনে হয় যে আমার পাশের যে রুমটা আছে ওই রুমে কোনো পার্সন থাকে না, খালি থাকে, ওই রুমের মধ্যে কেউ নাচতেছে। আমি যে ঘরে ঘুমাই মনে হয় আমার বাসার ছাদের উপরে বড় বড় পাথর নিক্ষেপ করা হচ্ছে, এরকম সাউন্ডগুলো পাই। এবং আমি আমার একজন কবিরাজের সাথে কথা বলি, তিনি আমাকে বলল যে কিচ্ছু হবে না, আপনি ভয় পাবেন না, এগুলা কিছুই করতে পারবেন আপনার। তিনি আমাকে কিছু দোয়া শিখাই দিয়ে এগুলো পড়েই ঘুমাই। এখন আলহামদুলিল্লাহ কিছুটা ভালো আছে।
আশ্চর্য রকম এক ঘটনা। কেমন লাগলো এই গল্প আপনাদের কাছে কমেন্ট বক্সে লিখবেন, এবং দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আজ এখানেই বিদায়। আমার জন্য একটু দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।